গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। তাহলে আজ আমরা রেশিওর আগের দিনে রেশিওর প্রথম ক্লাস করেছিলাম, আজকে আমরা রেশিওর সেকেন্ড ক্লাস করবো। আগের দিনে আমরা যেটা শেষ করেছিলাম, যেখানে যে বিভিন্ন যে লেখা অঙ্কগুলো ছিল সেখানে অনুপাতের কনসেপ্টের সাহায্যে আমরা যাতে এক্স না ধরে কিছু অনুপাতের কনসেপ্ট লাগিয়ে সেগুলোকে খুব জলদি কিভাবে ক্যালকুলেশন করতে পারি, আজকে সেটাই আমরা আগে বাড়াবো। দেখো তাহলে বই বের করো, 243 পাতা বের করো, 243 পাতা বের করবে। ওখান থেকে আমরা 7-এর অঙ্কটা মনে হয় আগের দিনে করেছিলাম, তাই তো? পেজ নাম্বার 243। আজ দেখো 8-এর অঙ্কটা এবার দেখে নাও। শর্ট কোশ্চেনে সহজে কোশ্চেন আছে এটা, যে 9:7 এর উভয় পদের থেকে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত কি হবে? 3:2 হবে। কি বলা হয়েছে? আগের দিনে আমরা যেটা করেছিলাম সেটা ছিল যোগ করলে। হ্যাঁ, এবার কি আছে যে যদি 9:7 একটা আছে অনুপাত, 9:7, এটা 8-এর অঙ্ক। 9:7 এর উভয় পদ থেকে কোন সংখ্যা বিয়োগ করলে কি হয়ে যাবে? নতুন অনুপাতটা চেঞ্জ হয়ে কত হবে আমাদের? 3:2 হবে। এখান থেকে কিছু একটা সংখ্যা, এখানেও কিছু একটা সংখ্যা, এখানেও কিছু সেই সেম সংখ্যা বিয়োগ করছি, যার প্রভাবে এটা কি হয়ে যাচ্ছে? অনুপাতটা আমাদের 3:2 হয়ে যাচ্ছে। ঠিক? তাহলে এখানে আমরা কি করব? সেম কনসেপ্ট। এখানে ডিফারেন্স কত আছে? 2। এখানে ডিফারেন্স কত আছে? 1। তাহলে আমরা কি বলেছিলাম যে ডিফারেন্সটাকে ইকুয়াল করতে হবে। তাহলে ডিফারেন্স ইকুয়াল করতে যদি হয়, এখানে কি করবো? আমরা এটাকে 2 দিয়ে গুণ করবো। 2 দিয়ে যদি গুণ করি, এই অনুপাতটা আমাদের হয়ে যাবে 6:4। এই অনুপাতটা আমাদের চেঞ্জ হয়ে কত হবে? 6:4। তাহলে এখানে দেখো আমরা কত বিয়োগ করলাম? 9 থেকে হয়ে গেছে 6। 9 থেকে হয়ে গেছে 6, তার মানে বিয়োগ করেছি আমরা কত? 3। তাহলে বিয়োগ কত করতে হবে? 3 বিয়োগ করতে হবে। তারপর দেখো সেম 9-এর অঙ্কটা দেখো। 9-এর অঙ্কটাতে কি বলেছে? 9-এর অঙ্কটাতে বলেছে যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 7:11। তাহলে প্রথম অনুপাতটা কত দিয়েছে? 7:11। এবার সংখ্যা দুটির উভয় পদের সাথে কত যোগ করা আছে? 7 যোগ করা আছে, যার প্রভাবে কি হয়েছে? সংখ্যা দুটির অনুপাত হয়ে গেছে 2:3। তাহলে আমাদের কি ছিল? 7:11 এর সাথে উভয় পদের সাথে যোগ করা হয়েছে 7, যার প্রভাবে 2:3 হয়েছে। উভয় পদের সাথে কত যোগ করা হয়েছে? 7। আমরা এখানে কি খেয়াল রাখতে বলছিলাম? যে যে আমাদের অপারেশনটা হবে মানে যোগ বা বিয়োগ, সেটা যদি উভয় পদের সাথে হয় তবে আমরা কিন্তু এভাবে ডিফারেন্স মেথডের সাহায্যে করতে পারি। ঠিক? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো পদের সাথে একই ঘটনা ঘটছে, 7:11 থেকে 2:3। তাহলে এখানে আমরা সেম করবো, যে এখানে ডিফারেন্স আছে 4, এখানে ডিফারেন্স আছে 1। তাহলে এটা ডিফারেন্স কত করতে হবে? 4 দিয়ে গুণ করতে, মাল্টিপ্লাই করবো এটাকে। তাহলে এটা হচ্ছে 8, এটা হচ্ছে 12। এবার কত বাড়লো? 1-এর বৃদ্ধি হয়েছে। কত বৃদ্ধি হয়েছে? 1-এর। 1 মানে সংখ্যাতে 1 নয়, 1 অনুপাত বৃদ্ধি হয়েছে। 1 অনুপাত বৃদ্ধি হয়েছে। এখান থেকে দেখো 1 অনুপাত বৃদ্ধি হয়েছে। কিন্তু ওরা বলছে না, আমরা কত বাড়িয়েছি? 7 বাড়িয়েছি। তার মানে আমরা বলবো যে 7টাই হচ্ছে আমার 1 অনুপাতের মান। 7টাই আমার 1 অনুপাতের। ওরা বলছে 7 বৃদ্ধি হয়েছে, আমরা বলছি 1 অনুপাত বৃদ্ধি হয়েছে। তার মানে কি 1 অনুপাত মানেই 7। এখন আমাদের জানতে চাইছে কত? যে ছোট সংখ্যাটা কত। তাহলে ছোট সংখ্যার অবশ্যই এটা হবে। ছোট সংখ্যা অবশ্যই 7:11 মধ্যে 7টা হবে। তাহলে 7 অনুপাতের মান কত? এখানে কি অনুপাতে আছে, আর আমরা জানি যে 1 অনুপাত মানেই 7। তাহলে 7 অনুপাত মানে কত হবে? 7 গুণিত 7। তাহলে ছোট সংখ্যাটা হয়ে যাচ্ছে 49। ছোট সংখ্যাটা কত হয়ে যাচ্ছে? 49। এখানে আরো বিভিন্ন জিজ্ঞেস করতে পারতো যে বড় সংখ্যাটা কত, ছোট এবং বড়র মধ্যে ডিফারেন্স কত। তাহলে যদি বলতো যে ছোট এবং বড় সংখ্যার মধ্যে ডিফারেন্স কত, তখন আমরা কি করতাম? যে 7 এবং 11 এদের মধ্যে ডিফারেন্স কত আছে? 4 অনুপাত। তাহলে বলতাম যে 4 অনুপাত মানে আমার কত? 4 অনুপাত মানে 4 × 7 = 28। তাহলে বলতাম যে সংখ্যা দুটোর মধ্যে ডিফারেন্স 28। যদি বড় সংখ্যা বলতো 11 হয়ে যেত। যদি বলতো যে যোগ করার পরে কি হয়েছে, তখন আমরা এটাতে ফোকাস করতাম যে এটা তো আমার যোগ করার পরে এসছে। তারপর দেখো 22 নম্বরের অঙ্কটা কি বলা হয়েছে? 22 নম্বর অঙ্কে যে দুটি সংখ্যার যোগফল দিয়েছে এবং বিয়োগফল দিয়েছে, তাহলে সংখ্যা দুটোর অনুপাতটা আমাদেরকে বের করতে হবে। কি বলেছে? 22 নম্বর অঙ্কতে দেখবো দুটো সংখ্যা, তাদের যোগফল এবং বিয়োগফল দেওয়া আছে। তাহলে ধরে নিচ্ছি সংখ্যা দুটো কি? এক্স এবং ওয়াই। সংখ্যা দুটো ধরে নিলাম কি? এক্স এবং ওয়াই।
তাহলে এবার যোগফল দেওয়া আছে মানে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে, আর একটা এক্স মাইনাস ওয়াই। আমি ধরে নিচ্ছি যে আমার এখানে এক্স টা ওয়াই থেকে বড়, তাই জন্য আমি কি করলাম, এক্স থেকে ওয়াইটা বিয়োগ করলাম। তাহলে যখন যোগ করেছি তখন কত এসছে, যখন যোগ করেছি তখন 40, আর বিয়োগ করলে 4। এটা থেকে আসছে 40, এটা থেকে 4। এটা দেখবে এই যে এখানে যে কনসেপ্ট হলো সেটা আমাদের কাজে লাগে স্রোতের অঙ্ক যখন করি, যে নৌকার বেগ এবং স্রোতের বেগ, হ্যাঁ সেখানে আমরা এইভাবে করে থাকি। তাহলে প্রথমে বেসিক দেখে নাও যেটা আসছে বলতে, প্রথমত যেটা আমরা করতে চলেছি, এটা নর্মালি তোমরা কি করবো, যেটা যোগ করবো, যোগ করে দিলে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তখন 2x সমান কত হয়ে যাচ্ছে, 40 প্লাস 4। তাহলে x সমান আমাদের হয়ে যাচ্ছে 44/2, সেখান থেকে আমরা পেয়ে যাবো কত, 22। সিমিলারলি যদি y এর মান বের করতে চাই, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো, তাহলে x মাইনাস ওয়াই সমান 4, x মাইনাস ওয়াই সমান 4। এবার x এর মানটা কত বসাবো, 22 মাইনাস ওয়াই সমান 4। তাহলে y সমান আমরা এখান থেকে কত পেয়ে যাবো, y সমান পেয়েছি 22 থেকে 4 বিয়োগ করলে 18, y সমান পেয়েছি কত, 18। এবার দেখ আমরা কিন্তু পরীক্ষাটা এভাবে করবো না, এটা হলো আমাদের বেসিক মেথড ছিল যে আমরা কিভাবে অঙ্কটাকে এতদিন করে আসছি। এবার দেখো আমরা তাহলে করবো কিভাবে। যখনই আমাদের বলা হবে যে দুটো সেম জিনিসের মধ্যে, দুটো সেম সংখ্যার মধ্যে বা দুটো সেম জিনিসের মধ্যে যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকবে, ঠিক? যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকবে, তখন বড় সংখ্যা সমান আমরা কি বলবো, এখানে আমাদের বড় সংখ্যা কত আছে, এক্স। তাহলে বড়র মানটা কি হবে, বড় হবে। এক্স সমান বলবো যে দুটো যোগফল বাই 2, দুটো যোগফল বাই 2। আর ওয়াই সমান কি লিখবো, বিয়োগফল বাই 2। ওয়াই সমান কি লিখবো, বিয়োগফল বাই 2। তাহলে এখানে আমরা পেয়েছি 44/2 মানে 22, এটা আমরা পেয়ে যাচ্ছি 36 মানে হচ্ছে 18, বুঝতে পারো? তাহলে এটা আমরা পেয়েছি 22, এটা পেয়েছি 18। এটা আমাদের যখন স্রোতের অঙ্ক করবো তখন এইভাবেই অঙ্কগুলো করবো, যে দুটোর বেগটা দেওয়া থাকবে, যে অনুকূলে বেগ প্রতিকূলে বেগ, সেখান থেকে বলবে নৌকার বেগটা বের করতে বা স্রোতের বেগটা বের করতে, তখন আমরা এই কনসেপ্ট বলবো যে নৌকার বেগ কি হবে, অলওয়েজ বেশি হবে স্রোতের বেগের তুলনায়, কারণ নৌকার বেগ সমান অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, আর যখন স্রোতের বেগ বের করবো তখন কি করবো, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে বোঝা গেল। তাহলে পরীক্ষাতে কিন্তু এই জিনিসটা লেখার কোনো দরকার হবে না, ডাইরেক্ট তোমরা লিখবে এক্স সমান এটা আর ওয়াই সমান এটা। তারপর দেখো 23-এর অঙ্কটা দেখো। 23-এর অঙ্কটা পড়ো সবাই, কি বলেছে, কি বলা হয়েছে, দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং তাদের, হ্যাঁ অনুপাত দেওয়া আছে এবং তাদের গসাগু দেওয়া আছে, তাদের সংখ্যা দুটো সমষ্টিটা বের করতে হবে, ঠিক? তাহলে আমরা প্রথমে দেখবো যে অনুপাত কোন সংখ্যা এবং তাদের গোসাগু লসাগুর মধ্যে কি সম্পর্ক থাকে। দুটো আমরা সংখ্যা নিচ্ছি, 15, 25। দুটো সংখ্যা আমরা নিলাম 15 আর 25। এবার 15 আর 25-এর গোসাগু কত হবে, 15-25-এর গোসাগু কত হবে, এই যদি আমরা গোসাগু লিখি, গোসাগু ইংরেজিতে বলা হয় HCF বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে গোসাগু কত হচ্ছে 5। গোসাগু নিশ্চয়ই বের করতে জানো, যেটা আমরা ভাগ পদ্ধতিতে বের করে থাকি। ভাগ পদ্ধতি আমরা যে গোসাগুটা শিখে এসেছি এতদিন, ঠিক? বা এটাকে আমরা এভাবেও করতে পারি যে 15 মানে কত, 5 গুণিত 3, 25 মানে 5 গুণিত 5। তাহলে একটা 5 কমন আসছে, তার জন্য গোসাগু হয়ে যাচ্ছে কত, 5। গোসাগু হয়ে যাচ্ছে 5। লসাগু কত হয়, এটা লসাগু কত হয়, তাহলে 5 × 3 আছে, এখানে 5 × 5, প্রথমে 5 লিখলাম, আর একটা 3, একটা 5। তাহলে লসাগু সমান কত হয়েছে, 25×3 = 75। লসাগু কি বলে, যেটা কমন আছে সেটা একবারই থাকবে, বাকি যেগুলো আসছে না কমন সেগুলো ইনটু হয়ে যাবে, ঠিক? তাহলে লসাগু হয়েছে কত, 75। এবার দেখো তোমরা একটা সূত্র অনেকদিন আগে থেকে জানো, যে কোন দুটো সংখ্যার গোসাগু ইন্টু লসাগু কি হয়, গোসাগু ইন্টু লসাগু সমান সংখ্যা দুটোর গুণফল, সংখ্যা দুটোর প্রোডাক্ট অফ টু নাম্বারস। গোসাগুর সাথে লসাগু গুণ করলে কি হয়, প্রোডাক্ট অফ টু নাম্বার, মানে দুটো সংখ্যার গুণফল আমরা পেয়ে যাই। দেখো এখান থেকে 5-এর সাথে যদি 75 গুণ করে কত পাবো, 25, 5 × 35 37। আর এখানে যদি সংখ্যা ধরে গুণ করে কত পাবো, 75, 30, 37।
বোঝা যাচ্ছে? তাহলে গোসাগু ইন্টু লসাগু সমান কি হয়? সংখ্যা দুটার গুণফল। এটা তো একটা এই ফর্মুলা তো অনেক সময় অঙ্ক চলে আসে যে গোসাগু দেওয়া থাকবে, লসাগু দেওয়া থাকবে, একটা সংখ্যা দেওয়া থাকবে, সেখান থেকে বলবে যে ওদের অন্য নাম্বারটা কত, বা হয়তো এই তিন চারটে জিনিসের মধ্যে যে কোনো দুটো তিনটে দেওয়া থাকবে, সেখানে আমাদের থার্ড ফোর্থ জিনিসটা আমাদেরকে বের করতে হবে। এবার দেখো এই অঙ্কটাতে যে জিনিসটা আমরা ব্যবহার করবো, এখানে যে সংখ্যা দুটো ছিল 15 এবং 25, এদের অনুপাত কত? এদের অনুপাত 15:25 এর অনুপাত কত হচ্ছে? 3:5। অনুপাতটা কত হচ্ছে? 3:5। এবার দেখো, যদি আমাদের এখানে কি সংখ্যা দুটো কিন্তু দেওয়া নেই, আমাদের যেটা গিভেন কোশ্চেন সেখানে আমাদের সংখ্যা দুটো দেওয়া নেই, আমাদের দেওয়া আছে কি অনুপাতটা দেওয়া আছে, আর বলা আছে ওদের গোসাগু দেওয়া আছে, এই দুটো জিনিসকে দেওয়া আছে। আচ্ছা, আমরা এখন যদি এই দুটো জিনিস জানি তাহলে এখানে কি করে প্রসার পাই? যেটা অনুপাত আছে তার সাথে যদি গোসাগুকে গুণ করি তাহলে দেখো আমরা সংখ্যাটা পাবো। 5 গোসাগু অনুপাত 3, তাহলে এর সাথে গুণ করলে কত পেয়েছি? 15, এর সাথে গুণ করলে পেয়েছি 25। তাহলে আমরা গোসাগু এবং অনুপাত থেকে কিভাবে সংখ্যা দুটোতে প্রসার পাই? গোসাগুটাকে অনুপাত দুটো উভয় পদের সাথে গুণ করলে আমরা সংখ্যা দুটা পেয়ে যাই। তাহলে এখানে দেখো, এখানে কোশ্চেন আমাদের কি আছে? এখানে যেটা কোশ্চেন আছে সেখানে আছে 5:6 এবং গোসাগু দিয়েছে 7। 5:6 আর তাদের গোসাগু দিয়ে আছে 7। তাহলে সংখ্যা দুটো কত হয়ে যাবে? 35টা 42। এবার কি বলেছে? ওদের সংখ্যা দুটি সমষ্টি, সংখ্যা দুটি সমষ্টি নিশ্চয় 6 পাবে। বা এখানে বলতে পারতে যে সংখ্যা দুটির লসাগু কত হবে, ঠিক? এখানে বলতে পারে সংখ্যা দুটির গুণফল কত হবে। এখানে বিভিন্ন রকমের কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করতে পারে। আলটিমেট আমাদের সংখ্যাটা কিভাবে বেরোবে সেটা হচ্ছে যে সংখ্যা দুটির অনুপাতের সাথে যদি গোসাগু গুণ করে দিই তাহলে আমরা সংখ্যা দুটা পেয়ে যাবো। 24 তাদের সেম আছে, সংখ্যা দুটার গোসাগু আছে, তাহলে লসাগু জানতে চেয়েছি। তাহলে লসাগু জানতে চেয়েছে মানে কত? এখানে যদি আমাদের বলতো যে এখানে লসাগু কত হবে, তাহলে লসাগু কি করে করতাম? 5 আর 6 লসাগু কত? আমরা প্রথমে অনুপাতেরই লসাগু বের করতাম। 5 আর 6 অনুপাতের লসাগু কত হয়? 30। 30 এর সাথে 7 গুণ করে দিলে আমাদের কত হয়ে যাবে? 210, লসাগু হয়ে যেত 210। বা তোমরা 35 আর 42 এর লসাগু বের করবে, তাও দেখবে 210ই পাবে। আমরা এখানে কি করতে পারি যে 5 এবং 6 এর লসাগু, সেই লসাগুকে এই শেপ দিয়ে মাল্টিপ্লাই, তাহলে আমরা গোসাগুটা এই লসাগুটা পেয়ে যাবো। তারপরে 26 এটা একটু দেখে নাও। 26 এটা কি বলেছে? যে দুটো সংখ্যার যোগফলটা তাদের বিয়োগফলের 3 গুণ, সংখ্যা দুটার অনুপাত কত? এটাও ঠিক আগের অঙ্কটা, যেটা এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এর করেছিলাম। এটা হচ্ছে তোমার 26 নম্বরের কোশ্চেন। এখানে কি বলেছে? দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, যোগফলটা তাদের বিয়োগফলের 3 গুণ। তাহলে যোগফল আমরা যদি সংখ্যা দুটো ধরে নিই এক্স এবং ওয়াই, যেখানে এক্স টা বড়, তাহলে এক্স প্লাস ওয়াইটা এক্স মাইনাস ওয়াই এর 3 গুণ, মানে এটা যদি 1 হয় এটা হবে কত? 3। এটা যদি 1 হয় এটা হবে কত? 3। কারণ আমরা 3 গুণ বলেছে, বিয়োগফলের 3 গুণ যোগফল। ব্যাস, এখানে সে আগের করে দিলাম যে দুটোর প্লাসে আছে মাইনাস আছে, মানগুলো বের করতে হবে। তাহলে এক্স ওয়ান কত হয়ে যাবে? 3 প্লাস 1/2। ওয়াই সমান হয়ে যাবে 3 মাইনাস 1/2। তাহলে এখান থেকে আমরা পেয়েছি 2, এখান থেকে আমরা পেয়েছি 1। অনুপাত কত হয়েছে? 2:1। অনুপাত হয়ে যাচ্ছে 2:1। এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা? যতটা করালাম ততদূর পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলবে। 244 পাশে দেখবে কিছু অঙ্ক আছে, সেগুলো কিন্তু তোমাদের ডাব্লিউবিপি বা যে সমস্ত তোমার পরীক্ষা হচ্ছে যে গ্রুপ সি বা গ্রুপ ডি এর জন্য, সেগুলোর জন্য কিন্তু একদমই ইম্পর্টেন্ট নয়। যেমন দেখবে 47, 43, 42 অঙ্ক, 43 অঙ্ক, এগুলো কিন্তু কখনো জিজ্ঞেস করে না। যদি কেউ এসএসসি কোনো পরীক্ষা দিতে যাও, সিএইচএসএল বা সিজিএল, তাহলে কিন্তু সেই সব পরীক্ষাতে এরকম কোশ্চেন গুলো এসে থাকে। এই বইটা তোমাদের যেহেতু সবকিছুর জন্যই বানিয়েছে, তাই জন্য এই সমস্ত কোশ্চেন গুলো কিন্তু ইনক্লুডেড আছে। যদি কারো শুধুমাত্র ফোকাস থাকে স্টেট গভর্নমেন্টের কিছু, তাহলে এগুলো করার কোনো প্রয়োজন নেই তার জন্য। 46 অঙ্কটা দেখো। 46 অঙ্কটাতে কি বলেছে? 46 এখানে বলেছে
যে দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং তাদের বিয়োগফলটা দেওয়া আছে। সংখ্যা দুটোর অনুপাত দেওয়া আছে। অনুপাত কত বলেছে? দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 7:9। সংখ্যা দুটোর অনুপাত দেওয়া আছে কত? 7:9। আর এদের বিয়োগফলটা দেওয়া আছে। এদের বিয়োগফল কত দেওয়া আছে? বিয়োগফল দেওয়া আছে 6। বিয়োগফল দেওয়া আছে, হ্যাঁ বিয়োগফল দেওয়া আছে 6। তাহলে সংখ্যা দুটো কত হবে? আচ্ছা, আমরা এখানে কি করবো? সেই অনুপাতের কনসেপ্ট ব্যবহার করবো, অনুপাতের ডিফারেন্স। ওরা বিয়োগফল বলেছে 6, আমরা দেখছি এদের মধ্যে বিয়োগফল কত আছে? 2। অনুপাত দুটোর মধ্যে বিয়োগফল কত আছে? 2 আছে। কিন্তু ওরা বলছে না, বিয়োগফল হচ্ছে 6, আমরা বলছি যে বিয়োগফল 2। কারণ আমরা কি কনক্লুশন আসতে পারি? যে 2 মানেই 6, 2 অনুপাত মানেই 6। তাহলে 1 অনুপাত মানে কত? 3। এরাও দেখো, এরাও দেখা যাচ্ছে। তাহলে 1 অনুপাত মানে 3। তাহলে সংখ্যা দুটো কত হয়ে যাচ্ছে? 3 7 21, 9 3 27, 21 আর 27। তাহলে সংখ্যা দুটো আমরা কত পেয়ে গেলাম? 21 আর 27। এভাবে 48 এর অঙ্কটা আছে, 48 অঙ্কটা করবে তোমরা। তাহলে আশা করছি মোটামুটি এই টাইপের যে অঙ্কগুলো থাকবে, যে অনুপাত দিয়ে তাদের ডিফারেন্স, বা অনুপাত দিয়ে তাদের মধ্যে বলে এত যোগ করা হলো, এত বিয়োগ করা হলো, তারপর অনুপাত এত হলো, সেই টাইপের অঙ্কগুলো আশা করি তোমরা এবার পারবে। এবার দেখো কিছু আলাদা ধরনের কনসেপ্টে আমরা চলে যাব। কোশ্চেন তোমাদের এরকমও থাকতে পারে যে দেওয়া থাকবে, ধরো a:2 b + c সমান কিছু দেওয়া থাকবে 5:7। তারপর হয়তো দেওয়া আছে b:c + a, b:c + a কত দেওয়া আছে? 7:9। এখান থেকে তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে c:a + b। এখান থেকে তোমাদের বের করতে হবে c:a + b। তাহলে এটা আমরা কিভাবে করবো? এখানে দেখছি আগে যেমন a:b ছিল, b:c ছিল, এখানে কিন্তু যোগ হিসাবও আছে। এখানে কি আছে? a এর সাথে b এবং c অনুপাতের যোগফল দেওয়া আছে, b এর সাথে c এবং a অনুপাতের যোগফল দেওয়া আছে। আমাকে বের করতে হবে c এর সাথে a + c অনুপাতের অনুপাত, যোগফলের অনুপাত। তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করবো? দেখো, সংখ্যা অনুপাত যাই হোক না কেন, অনুপাতের যেটা টোটাল সাম সেটা কি হবে? সবসময় সেম থাকবে। আমরা যেটা আগের বারে দেখলাম যে অনুপাতের ডিফারেন্সও সেম থাকবে। এক্ষেত্রে আমি অনুপাতের টোটাল সামকে কাজে লাগাবো। তাহলে আমাদের প্রথমটাতে কি দেওয়া আছে? a/b + c সমান কত দেওয়া আছে? 5/7 দেওয়া আছে। আর দেওয়া আছে b/c + a সমান দেওয়া আছে 7/9। ঠিক? তাহলে এখানে a + b + c সমান কত আছে? এখন অনুপাতগুলো কি হবে? অনুপাতের টোটাল সাম তো সেম থাকতে হবে। অনুপাতে যেটা টোটাল সাম হবে সেটা কি অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। তাহলে এখানে দেখো কত আছে? a এর সাথে এইটার জন্য a + b + c সমান কত আছে? 7/12, 12 অনুপাত। এখানে a + b + c সমান কত অনুপাত আছে? এখানে a + b + c সমান কত অনুপাত আছে? 9/7, 16 অনুপাত আছে। তাহলে অনুপাতের কি হবে? অনুপাতের সমষ্টিটা সবসময়ই সেম থাকবে। এখানে দেখছি আমরা 16 অনুপাত আছে, এখানে দেখছি আমরা 12 অনুপাত আছে। তাহলে কি করবো? দুটোকে সেম করতে হবে। সেম করার জন্য আমরা কি করবো? 12 এবং 16 লসাগু নেবো। 12 এবং 16 লসাগু। তাহলে 12 আর 16 লসাগু কত? 48। 12 16 লসাগু কত? এলসিএম 12 16 48। তাহলে আমরা কি করবো? একেও 48 বানাবো টোটাল সামকে, একেও 48 বানাবো টোটাল সামকে। তাহলে একে এর যোগফলটা কত হচ্ছিল? 12। 12 সাথে কত গুণ করতে হবে? 4। কারণ এর উভয় পদের সাথে আমরা কি করবো? 4 গুণ করবো। আর এখানে 16 ছিল, তাহলে উভয় পদের সাথে কত গুণ করতে হচ্ছে? 3। তাহলে উপরে আমরা এটা কি করবো এখন? যেটা 5/7 ছিল সেটা আমাদের হয়ে যাবে উপরে নিচে 4 দিয়ে গুণ। ঠিক আছে কত? 20/28। আর যেটা আমাদের 7/9 ছিল সেটার উপরে নিচে গুণ করবো 3 দিয়ে, পেয়েছি 21/27। দেখো টোটাল, এবারে টোটাল সামটা কি হয়েছে? সেম হয়েছে। তাহলে আর এটাই দেখো, এটা সমান কি আছে? a/b + c। এটা সমান আছে b/c + a। b/c + a। এটা নিশ্চয়ই তোমরা জানো যে অনুপাতের উভয় পদের সাথে আমরা যে কোনো কিছু গুণ বা ভাগ করতে পারি। ঠিক?
বা যোগ বিয়োগ কিন্তু করতে পারি না, ঠিক এমন নয় যে আমরা এর সাথে 2 যোগ করবো, এর সাথে 2 যোগ করবো। যোগ কিন্তু অনুপাতের সাথে করা যায় না, গুণ বা ভাগ যে কোনো নাম্বার দিয়ে আমরা করতে পারি, তাহলে অনুপাতের কোনো ডিফারেন্স আসে না। এবার দেখো কি এর সামনে কি আছে 20, কি এর সামনে কি আছে 21, তাহলে আমরা এখান থেকে লিখবো যে a সমান 20, b সমান 21। আচ্ছা, b প্লাস c সমান 28, b প্লাস c সমান 28, যেখানে b এর মান 21, তাহলে c এর মান কত হবে 28 মাইনাস 21 সমান 7। তাহলে a b c টা আমরা কত পেয়ে গেলাম 20, 21, 7। আমাদের কি ফাইন্ড আউট করতে হবে, c এর সাথে a প্লাস b এর যোগফল। তাহলে এখানে আমরা কি লিখবো যে c এর জায়গায় কত পেয়েছি 7, আর a প্লাস b সমান কত হবে 20 প্লাস 21 মানে 41। তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে 7:41। বোঝা গেল এটা অনুপাতের সমষ্টি। সেম একটা অঙ্ক দিচ্ছি যেটা তোমরা হোমওয়ার্ক করবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে a is to b plus c সমান 1:3, c is to a plus b সমান দেওয়া আছে তোমার 5:7। আমাদেরকে মান বের করতে হবে b is to a plus c। আমাদের বের করতে হবে b is to a plus c। হোমওয়ার্কের কোশ্চেনটা লিখে নাও। তোমরা কিন্তু গ্রুপে পোস্ট করছো না একজন বাদ দিয়ে, বাকিরাও কিন্তু একটু গ্রুপে পোস্ট করবে যারা যারা পোস্ট করতে পারে, ঠিক? বা কোনো সমস্যা হলো জানাবে সেটা। এবার তোমরা 255 কথা বের করো। এটা আছে পাটিগণিত সংক্রান্ত কিছু কোশ্চেন। যেগুলো অনুশীলনীতে উদাহরণ দেওয়া আছে সেগুলো নিজেরা বাড়িতে দেখে নেবে, অনুশীলনী করলে আশা করছি ওগুলো সম্বন্ধে একটা আইডিয়া তোমাদের হয়ে যাবে ওগুলো কিভাবে হচ্ছে। দেখো 1 নম্বরের কোশ্চেনটা 255 পাতায় 1 নম্বরের কোশ্চেন। দুশো পঞ্চান্ন পাতায় 1 নম্বরের কোশ্চেনে কি বলেছে যে সঞ্জয় এবং সুরেশের মোট ওজন দেওয়া আছে কত 120 কেজি। ওদের দুজনকে তাহলে মোট ওজন দেওয়া আছে, সঞ্জয় আর সুরেশ মোট ওজন 120 কেজি। এবার কি বলেছে যে সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। তাহলে কার বেশি, সঞ্জয়ের ওজনটা সুরেশের থেকে 30 কেজি বেশি। সুরেশের থেকে কত বেশি 30 বেশি। তাহলে বলেছে এখানে এদের ওজনের অনুপাতটা আমাদেরকে বের করতে হবে। এগুলো হয়তো খুব ইজি কোশ্চেন, বাট তবু দেখে নাও, অনেক সময় কিন্তু এরকম কোশ্চেন এসে যায়। তাহলে সঞ্জয় আর সুরেশের ওদের টোটাল ওজন কত দিয়ে আছে 120 কেজি। আর একটা কন্ডিশন কি দিয়ে আছে যে সঞ্জয়ের ওজনটা সুরেশের থেকে 30 কেজি বেশি। তাহলে এখানে আমরা কি করব, সঞ্জয়ের ওজনটা বেশি, কত বেশি 30 কেজি বেশি। 30 কেজি এখান থেকে আমরা প্রথমে সঞ্জয়কে দিয়ে দেবো। 120 থেকে 30 কেজি প্রথমে আমরা কি করবো সঞ্জয়কে দিয়ে দিলাম 30 কেজি। তাহলে এখানে আমার কত পড়ে এলো যখন -30 করে দেবো, আর পড়ে রইলো 90, আর পড়ে রইলো কত কেজি 90 কেজি। এবার এই 90 কেজি কি হবে এই দুজনটার মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউশন করবো।
90 কেজি দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেবো, তাহলে ডিফারেন্সটা কত দাঁড়াবে? 30 দাঁড়াবে। তো 90 কেজি দুভাগে ভাগ করতে কত করে পাবো? একটা ভাগে পাবো 45 করে। তাহলে এ হয়ে যাচ্ছে 30 প্লাস 45, আর এ হয়ে যাচ্ছে 45। তাহলে এখানে যোগ করলে কত পাচ্ছি আমরা? 75 ইন্টু 45। এটা এবারে সিম্পলিফাই করে নাও। 5:3, 5:3। তাহলে এই যে ওজনের অনুপাতটা কত হলো? 5:3। তাহলে যত বেশি বা যত কম হবে, যত বেশি বা কম হবে সেটা কি আগে তাকে দিয়ে দেবো যত বেশি হবে। তারপর যেটা বাকি পড়ে থাকবে সেটাকে আমরা 2 ভাগ বা 3 ভাগ যতজন থাকবে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো। তবে 2 নম্বরের কোশ্চেনটা দেখো। এই এই যে ছোট ছোট অঙ্কগুলো না, এগুলো কিন্তু তোমাদের এইসব পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষাতে খুব বেশি হাইফাই কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করে না। 2 অঙ্কটা করো। 2 অঙ্কটা পড়ো তো, কি বলেছে যে 33,630 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ আর বি এর ভাগের অনুপাত আছে আর বি আর সি এর ভাগের অনুপাত দেওয়া আছে। বি কত টাকা পাবে? তাহলে এইচ টু বি কত টাকা ভাগ করা হচ্ছে? টোটাল 33,630 টাকা। তাহলে টোটাল টাকা কত আছে? 33,630। এটা আমরা ভাগ করা হয়েছে। তার মধ্যে এ বি এর অনুপাতটা কত হয়েছে? 3:7। এইচ টু বি সমান কত? 3:7। বি ইস টু সি সমান কত আছে? বি ইস টু সি সমান আছে 6:5। 6:5। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদেরকে দেখতে হবে যে এদের কম্বাইন রেশিওটা কি হবে। এদের কম্বাইন রেশিও কি হবে? তাহলে কম্বাইন রেশিও বলার জন্য আমি আগে দুদিন এর আগের দিনে 2 ধরনের প্রসেস বলেছি। যখন ছোটখাটো বেসিক কোশ্চেন থাকবে জাস্ট দুটোর মধ্যে, তখন কিন্তু ওই প্রসেসটা যাওয়ার থেকে না যাওয়াই অনেক বেটার। ওগুলো যখন 4টা বা 5টা যদি চলে আসে কখনো, তখন আমাদের হেল্পফুল হবে। যদি দুটো থাকে সেটা আমরা ডাইরেক্টলি যেটা বেসিক পদ্ধতি জানি সেভাবেই করে নেবো। এখানে বি এর ভ্যালু আছে 6, এখানে বি এর ভ্যালু আছে 7। তাহলে আমাদের এইচ টু বি টু সি কত হয়ে যাবে? এই অনুপাতটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এই অনুপাতটাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 6 দিয়ে যদি মাল্টিপ্লাই করবে, 6 × 3 = 18, 6 × 7 = 42, 7 দিয়ে গুণ করলে 7 × 6 = 42, সেটা তো লেখাই আছে 35। 18, 42, 35। এবার এই টাকাটাকে ভাগ করতে হবে 3জনের মধ্যে। তাহলে কি করতে হবে? তার জন্য এদের সমষ্টি দেখতে হবে যে এ প্লাস বি প্লাস সি সমান কত হচ্ছে। কত হয়েছে এখানে? 40, 70, 80, আর হচ্ছে তোমার 90, 95। 95 হয়েছে এদের অনুপাতের সমষ্টিটা। এবার এ পাবে, বি কত টাকা পাবে? তাহলে বি কত টাকা পাবে? বি এর টাকা সমান কত হবে? বি এর অনুপাত কত আছে? 42। বি এর অনুপাত আছে 42। টোটালটা কত আছে? 95। কত টাকা ভাগ হবে? 33,630 টাকা। এটা এবারে কাটাকাটি করলে কি চলে আসে? বি এর মান চলে আসে। সিমিলারলি যদি বলতো আমাদেরকে এ এর মান কত, তাহলে এর মানটা কি করে আসতো? 18/95 ইন্টু 33,630। অনেক সময় কি আছে যে এ আর বি এর টাকার ডিফারেন্স কত, তাহলে আমরা কি করবো? এ আর বি এর টাকার ডিফারেন্স এর জন্য কিন্তু দুটো টাকা আমরা বের করবো না, আমরা দেখবো এ আর বি এর টাকার ডিফারেন্স বলেছে, তাহলে এ আর বি এর মধ্যে ডিফারেন্স কত আছে, অনুপাতে কত ডিফারেন্স আছে, সেটাকে আমরা টাকাতে কনভার্ট করবো। অনুপাতে কত ডিফারেন্স আছে? আছে তোমার 24। অনুপাতে ডিফারেন্স আছে কত? 24। তাহলে টাকাতে ডিফারেন্স কত হবে? এ আর বি এর যেটা টাকার ডিফারেন্স হবে, মড দিলাম এই কারণে যে ওদের ডিফারেন্সটা বোঝাচ্ছি, আমি মাইনাস বা পজিটিভে আসছি না। তাহলে এই যে টাকার যে ডিফারেন্স হবে, ডিফারেন্সটা কত হবে? 24 অনুপাত। আর টোটালটা কত? 95 অনুপাত। টোটাল টাকা আমাদের ভাগ হচ্ছে 33,630। এটা করলে আমরা কি পেয়ে যাবো? এ আর বি এর মধ্যে টাকার ডিফারেন্সটা কত পেয়ে যাবো। বোঝা গেল কিভাবে করতে হবে? ক্যালকুলেশন করে তোমরা নিজের আশা করি করতে পারবে সবাই। তাহলে আমাদের পরীক্ষাতে কিন্তু কিছু কিছু জিনিস ধ্যান রাখতে হবে। যেমন এই জিনিসগুলো লিখে আমরা বেকার টাইম নষ্ট করবো না। আমরা ডাইরেক্ট দেখবো যে কোশ্চেন পেপারে দেখবো কি এইচ টু বি এর মান দেওয়া আছে, বি টু সি, আমরা ওখান থেকে বুঝতে পারছি যে বি এর মানটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এ বি সি ডাইরেক্ট কিন্তু আমাদেরকে এই দুটো লাইন কিন্তু পরীক্ষাতে লেখা চলবে না। এই দুটো লাইন যদি লিখতে যাও তাহলে কিন্তু সময়টা আমাদের ওখানে নষ্ট হয়ে যায়। ডাইরেক্ট আমাদেরকে কোশ্চেন দেখে এটা আমাদেরকে লিখতে হবে, আর এটা যোগফলটা ডাইরেক্ট লিখবো আমরা। মানে যখনই বিটা বের করবো তখনই এইটা লিখবো। ফার্স্ট আমরা লিখবো এই লাইনটা,
তারপর আমাদেরকে এই লাইনে লিখতে হবে। যদি মাঝের এত কিছু লাইন লিখতে যাও তাহলে কিন্তু সময় সব শেষ হয়ে যাবে এখানে। এই জন্য কিন্তু একটু প্র্যাকটিসের দরকার। তারপর দেখো 3 অঙ্কটা। 3 অঙ্কটাতে কি বলেছে যে 3টা ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত দেওয়া আছে, দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার অনুপাত দেওয়া আছে। আর কি দেওয়া আছে তার সাথে, যে প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফলটা দেওয়া আছে 2400। প্রথম এবং তৃতীয় সংখ্যার গুণফলটা কত দেওয়া আছে? 2400। তাহলে এখানে সংখ্যা 3টা কি কি? দেখো পরীক্ষা আমাদের কিছু কোশ্চেন আছে যেগুলো আমাদেরকে কি করতে হয়, ডাইরেক্ট অপশন থ্রু অ্যান্সারটা আনতে হয়, তাহলে কি সেটাতে আমাদের আরো সোজা হয়ে যায় এবং আরো তাড়াতাড়ি আমরা করতে পারি। এটাই তার মধ্যে একটা অঙ্ক যেখানে আমরা কি করবো, অপশনকে ইউজ করব। দেখো কিভাবে অপশনকে ব্যবহার করতে পারি, বইটা একটু লক্ষ্য করবে সবাই, এটা আমি লিখছি না কোশ্চেনটা। এখানে দেওয়া আছে যে প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাতটা দেওয়া আছে, আর প্রথম আর তৃতীয় সংখ্যার গুণফল দেওয়া আছে। নিচে কি সংখ্যাগুলো দেওয়া আছে, নিচে সংখ্যাগুলো আমাদের জানা আছে, যে সংখ্যাগুলো জানা আছে সেগুলো কি প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবেই আছে। সংখ্যাগুলো প্রথম তৃতীয় তৃতীয় এভাবেই দেওয়া আছে। ওরা বলেছে ফার্স্ট আর থার্ড এর গুণফল হচ্ছে 2400। এবারে আমরা একটু চোখ খুলে নেবো যে ফার্স্ট আর থার্ড এর গুণফল কোন জায়গাতে 2400 আছে, কোন জায়গাতে নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে কি 20 120, মানে ওখানে 2400। সি অপশন আছে 40 60, মানে সেখানে 2400। বি অপশনও সেম আছে, ডি অপশনও 2400 হচ্ছে। তাহলে আমরা তৃতীয় যেটা সেকেন্ড যেটা কন্ডিশন আছে সেখানে থার্ড কন্ডিশন থেকে আমরা কাউকে আলাদা করতে পারলাম না। তাহলে আমাদের এখনো পর্যন্ত কি চারটাই পসিবল। এবার আমরা চলে যাব যেটা বলেছে যে প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত কত আছে, 4:5। প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত কত আছে, 4:5। তাহলে তোমরা একটা একটা করে ধরো। দেখো সংখ্যাগুলো দেওয়া আছে অপশন গুলো 20, 40, 120। সেকেন্ড অপশন আছে আমাদের 40, 50, 60। 40, 50, 60। এটা এ এর অপশন আছে, এটা বি এর অপশন আছে, আর এটা আমরা করছি 3 এর অঙ্কটা। সি অপশন কি আছে, সি অপশন 40, 20, 60। ডি এর অপশন কি আছে, ডি এর অপশন আছে 80, 50, 30। 80, 50, 30। তাহলে আমরা দেখলাম যে ফার্স্ট আর থার্ড এর গুণফল সবসময়তেই কি হতে হচ্ছে, 24 হচ্ছে। তাহলে ওটা থেকে আমাদের কেউ বাদ হচ্ছে না। এবার আমরা দেখবো যে প্রথম আর দ্বিতীয় অনুপাতটা 4:5। ফার্স্ট আর সেকেন্ড অনুপাতটা কত হচ্ছে, 4:5। আমরা দেখবো কোনখানে আছে, এখানে অনুপাত তৈরি করছি ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে। এখানে আমরা ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে কত হয়ে যাচ্ছে, 1:2। তাহলে এটা 1:2 হচ্ছে। ওরা বলেছে না 4:5 আছে। তাহলে আমাদের এর অপশনটা কি হলো, এলিমিনেট হয়ে গেল, এর অপশনটা আমাদের হতে পারে না। এবার আমরা এখানে দিচ্ছি 0 0, তাহলে অনুপাতটা কত আছে, 4:5। তার মানে এটা একটা হতে পারে। এখানে আছে 40:20, তাহলে অনুপাত কত হয়ে যাচ্ছে, 2:1। তাহলে এটাও হতে পারে না। এখানে আছে 80:50, তাহলে অনুপাত কত হয়েছে, 8:5। এটাও হতে পারে না। তাহলে 3টা যখন বাদ পড়ে গেল, বি এরটা আমাদের আনসার। আমাদের আরেকটা কন্ডিশন চেক করার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে। বোঝা গেল? তাহলে এটা কিন্তু তোমাদেরকে প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে হবে যে কোনখানে আমরা অপশনকে ব্যবহার করবো, কোনখানে আমরা অঙ্কটাকে মানে ক্যালকুলেট করবো। তারপরে 4 অঙ্কটা, দিল্লি পুলিশ এসআই 1997 এসেছিল। চার অঙ্কটা পড়ো সবাই, কি আছে। কি বলেছে সেটাতে, যে 2430 টাকা এক্স ওয়াই জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয়েছে যাতে কি হয়েছে, যে তাদের প্রাপ্ত অংশ থেকে 5 টাকা, 10 টাকা এবং 15 টাকা যদি কম করে নেওয়া হয় তাহলে অনুপাতটা কত দাঁড়াবে, 3, 4, 5। তাহলে আমাদের এখানে কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা বলেছে এরকম যে 2430 টাকা, 2430 টাকা কাদের মধ্যে ভাগ করা হয়েছে, এক্স ওয়াই জেড এর মধ্যে ভাগ করা হয়েছে। 2430 টাকা এক্স ওয়াই জেড এর মধ্যে ভাগ করা হয়েছে। এবার বলছে যদি ওদের কাছ থেকে রেসপেক্টিভলি 5 টাকা, এর কাছ থেকে হয়তো 5 টাকা নিয়ে নিলাম, এর কাছ থেকে নিয়ে নিলাম 10 টাকা, আর এর কাছ থেকে নিয়ে নিলাম 15 টাকা। এক্স এর কাছ থেকে 5 টাকা নিয়ে নিলাম, ওয়াই এর কাছ থেকে 10 টাকা নিয়ে নিলাম, জেড এর কাছ থেকে নিয়ে নিলাম 15 টাকা। তাহলে বলছে যদি আমরা এটা নিয়ে নিই তারপর ওদের যে টাকার পরিমাণটা দাঁড়াবে 3:5।
4:5। ঠিক, এটা হচ্ছে আমাদের অঙ্ক। যে 2430 টাকা আমাদের ভাগ করা হয়েছে এক্স ওয়াই জেড এর মধ্যে। কিভাবে ভাগ করা হয়েছে আমাদের দেওয়া নেই। বলেছে যে এদের যে টাকাটা এরা পেয়েছে, সেই টাকাটা থেকে যদি এক্স এর কাছ থেকে 5 টাকা, ওয়াই এর কাছ থেকে 10 টাকা, জেড এর কাছ থেকে যদি 15 টাকা আমরা নিয়ে নিই, তাহলে আমাদের অনুপাতটা কত হয়ে যাবে? 3:4:5। ঠিক, তাহলে এটা আমরা কিভাবে করবো? এখানে লক্ষ্য করো, ওদের যে টাকাটা ভাগ হয়ে গেছে, তারপরে যে টাকাটা আমরা নিয়ে নিচ্ছি, আর সেটা যদি আমরা আগেই নিয়ে নিই, এই টাকাটা ভাগ হওয়ার পরে নিচ্ছি, আমরা আগেই নিয়ে নিতে পারি। যে 5, 10, 15 এই টাকাটা কি করছি আমরা আগেই নিয়ে নিচ্ছি, তাহলে কত টাকা মানে কত টাকা হচ্ছে এটা টোটালটা? 30 টাকা। আমরা 30 টাকাটা ভাগ করার আগে নিলাম, সেটা আমাদের ভাগ করার পরে নিতাম, সেটা আমরা কি করছি ভাগ করার আগে নিয়ে নিচ্ছি। তাহলে ভাগ করার আগে যদি নিই, তাহলে আমরা কত টাকা ভাগ করবো? 2400 টাকা ভাগ করবো। যে টাকাটা ভাগ করার পরে নিতাম, সেটা আমরা ভাগ করার আগে যদি নিই, তাহলে আমাদের কত টাকা ভাগ করতে হতো? 2400 টাকা। এবং এই 2400 টাকাটা তখন ভাগ হয়ে যেত কি অনুপাতে? 3, 4, 5 অনুপাতে। 2400 টাকাটা তখন কি অনুপাতে হবে? 3, 4, 5 অনুপাতে। তাহলে এখান থেকে তোমরা বলতে পারবে যে এক্স কত টাকা পাবে, ওয়াই কত টাকা পাবে, আর জেড কত টাকা পাবে। তাহলে এক্স কত টাকা পাবে এখান থেকে? যদি আমরা 2400 টাকা ভাগ করতাম 3, 4, 5 অনুপাতে, তাহলে এক্স কত পেতাম? 3/4, 5, 4, 3, 7, 5, 12 ইন্টু 2400। তাহলে কত হয়ে যাচ্ছে? 600 টাকা। এক্স পেতো 600 টাকা। এক্স পেতো কত? 600 টাকা। কিন্তু ওয়াই কত পেত? ওয়াই পেত 4:200, 800 টাকা। এটা লিখলাম না, কারণ এটা থেকে আমাদের সেই 200 আসবে, বাই 12 ইন্টু 2400 করবো, 200 আসবে। জেড কত পেত? 5 ইন্টু 200, 1000 টাকা পেত। এই টাকাগুলো ওরা পেত যদি আমরা 30 টাকাটা আগেই মাইনাস করে দিতাম, 30 টাকাটা মাইনাস করে পরে যদি ওদেরকে ভাগ করতাম। ঠিক, কিন্তু এরকমটা তো নয়। ওরা বলেছে যে কত টাকা করে পেয়েছে, মানে আমাদের এই যে ভাগ করেছে এটার পরে কত টাকা পেয়েছে। তাহলে কি এর কাছ থেকে ওরা 5 টাকা নিয়েছে, এর কাছে তার মানে ছিল কত? 605 টাকা। এর কাছে 10 টাকা নিতে, আমরা কি করবো? 10 টাকা ওকে আবার দিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে কত? এর কাছে 810 টাকা। আর এর কাছ থেকে 5 টাকা নিয়ে হয়েছে, না এর কাছ থেকে নেওয়া হয়েছে 15 টাকা। তাহলে কত হয়ে যাচ্ছে? 1015। তাহলে এ বি সি এক্স ওয়াই জেড এর প্রাপ্য টাকার পরিমাণটা কত হয়ে গেল? 605 টাকা, 810 টাকা, 1015 টাকা। এবার তোমাদের এখানে কোশ্চেন ছিল যে এক্স এর টাকার পরিমাণ, তাহলে এক্স এর টাকার পরিমাণ কত হয়েছে? 605। তাহলে এখানে আমরা কি করলাম? কোশ্চেন আমাদের ছিল এরকম যে কিছু টাকা 2430 টাকা এক্স ওয়াই জেড এর মধ্যে ভাগ করা হয়েছে, কি অনুপাতে ভাগ করা হয়েছে দেখা যাবে। বলেছে যদি ওদের কাছ থেকে 5 টাকা, 10 টাকা, 15 টাকা নিয়ে নিই, তাহলে আমাদের অনুপাতটা হয়ে যাবে 3, 4, 5। তাহলে আমাদের জানতে চাইছে যে এক্স কত টাকা পেয়েছে। তাহলে যদি আমরা নিই, তাহলে আমরা নিই, যদি মানে কি আমরা ওটা নিই, যদি ওটা ঘটতো, তাহলে দেখতে পাচ্ছি যে আমার টোটাল 30 টাকা নেওয়া হচ্ছে ভাগ করার পর। তাহলে যদি 30 টাকাটা আমি আগেই নিয়ে নিতাম, তাহলে আমাদের কত টাকা ভাগ করতে হতো? 2400 টাকা ভাগ করতে হতো। এই 2400 টাকাটা কি অনুপাতে ভাগ হতো? 3, 4, 5 অনুপাতে। তাহলে সেই দিক থেকে আমরা দেখলাম যে এক্স কত পাচ্ছে, এক্স পাচ্ছে 600 টাকা। কিন্তু আরো যে 5 টাকাটা আছে ওটা তো যদি দিয়ে কথা হয়েছিল, তার মানে ওটা বাস্তবে ঘটেনি, তাহলে ওই 5 টাকাটা আবার দিয়ে দিচ্ছি। কত হয়ে যাচ্ছে? 605 টাকা। এক্স এর প্রাপ্য টাকার পরিমাণ হয়েছে 605 টাকা। বাকি অঙ্কগুলো দেখবে এরকম পি কিউ এর যেগুলো পরবর্তীকালে অঙ্কগুলো আছে সেগুলো সব প্রায় একই রকমের আছে। তো, হুম, এবার 7 অঙ্কটা দেখো, এটা একটু আলাদা টাইপ আছে। 7 অঙ্কটা পড়ো সবাই। 7 অঙ্কটাতে কি বলেছে যে একজন ব্যক্তি 8,600 টাকা কি করেছে 5 জন পুত্র, 4 জন কন্যা আর 2 জন ভ্রাতুষ্পুত্রের মধ্যে এমন ভাবে ভাগ করে দিয়েছে যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রের এত গুণ, প্রতি পুত্র প্রতি ভ্রাতুষ্পুত্রের এত গুণ, তাহলে প্রতি কন্যা কত টাকা পাবে। এখানে তাহলে ব্যক্তিটা কত টাকা ভাগ করেছে? টোটাল ব্যক্তির কাছে টাকা ছিল 8600 টাকা। এটা ভাগ করেছে পুত্র, কন্যা এবং ভ্রাতুষ্পুত্র। ভ্রাতুষ্পুত্র মানে ভাইয়ের পুত্র, তাই তো? তাহলে পুত্র, কন্যা এবং ভ্রাতুষ্পুত্র।
ভাইয়ের পুত্রকে কি বলা হয়? কেউ বলতে পারে ভাইয়ের পুত্রকে কি বলা হয়? আমার আগে রিলেশন, ব্লাড রিলেশনটা একটু খুবই কাছে আছে আমার পক্ষে। ঠিক আছে, তো এখানে কি বলেছে, ভ্রাতুষ্পুত্রের মধ্যে ভাগ করা আছে এখানে। ওই যে তৃতীয় ব্যক্তি আর কি, যে ভ্রাতুষ্পুত্র, তাকে দেওয়া আছে। পুত্র, কন্যা এবং ভ্রাতুষ্পুত্রের মধ্যে ভাগ করা আছে। তাহলে পুত্র কতগুলো আছে? টোটাল ওর 5টা পুত্র আছে। কন্যা কতগুলো আছে? 4টা। 5টা ভ্রাতুষ্পুত্র, 5টা পুত্র, 4টা কন্যা। আর ভ্রাতুষ্পুত্র কতজন আছে? 2জন। ভ্রাতুষ্পুত্র আছে 2জন, ঠিক। তাহলে এইভাবে আছে। এদের পরি এরা আছে টোটাল 5জন, এরা আছে 4জন, এরা আছে 2জন। এবার বলেছে এখানে যে, দেখো এখানে কিন্তু অনুপাতটা দেওয়া নেই, এখানে গুণ গুণ ভাগ করে ঘরে দেওয়া আছে। যেমন আমরা করেছিলাম যে যোগফল বিয়োগ ফলের 3 গুণ, সেই টাইপের এখানে দেওয়া আছে। আমাদের ওখান থেকে অনুপাতটা ফাইন্ড আউট করতেছিল, এখানেও সে আমাদেরকে অনুপাতটা বুঝে নিতে হবে। এখানে কি বলেছে লাইনটা পড়ো, যে যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রের 4 গুণ টাকা। মানে ভ্রাতুষ্পুত্ররা যদি 1 অনুপাত পায়, ভ্রাতুষ্পুত্ররা যদি 1 টাকা করে পায়, তাহলে প্রতি কন্যা ক টাকা পাবে? প্রতি কন্যা পাবে 4 টাকা, এর 4 গুণ, মানে 4 টাকা। এরা যদি 1 অনুপাত টাকা পায়, এর পাবে 4 অনুপাত। তারপরে লাইনটা কি বলেছে, যে প্রতি পুত্র ভ্রাতুষ্পুত্রের 5 গুণ। প্রতিটা পুত্র ভ্রাতুষ্পুত্রের 5 গুণ। তাহলে ভ্রাতুষ্পুত্র যদি 1টা পায়, তাহলে পুত্র কত করে পাবে? 5 গুণ, মানে 5 করে পাবে। এরা পেয়েছে 4 গুণ, এরা পেয়েছে 5 গুণ। তাহলে অনুপাতটা হয়ে গেল কত? 5:4:1। অনুপাতটা হয়ে গেল কত? 5:4:1। এবার একটা টুইস্ট দেখো, এখানে এটা কি, এক একটা পুত্রর অনুপাত, এক একটা কন্যার অনুপাত, এক একটা ভ্রাতুষ্পুত্রের অনুপাত। কিন্তু আমাদের টোটাল কতগুলো পুত্র আছে? 5টা পুত্র আছে। তাহলে ইন্টু করবো 5। একজনে পেয়েছে 5 অনুপাত, 5 জনে কতটা পাবে? 25 অনুপাত পাবে। 5 জনে পাবে 25 অনুপাত। এক একটা কন্যা পাচ্ছে 4 অনুপাত। টোটাল কন্যা কতগুলো আছে? 4টা আছে। তাহলে কত অনুপাত পাবে? 16 অনুপাত। টোটাল আছে 2জন, তাহলে এখানেও ইন্টু 2, 2 অনুপাত। তাহলে ওদের যেভাবে টাকাটা ভাগ করা হয়েছে, 25:16:2 অনুপাতে টাকাটা ভাগ হয়েছে। ভাগ হয়েছে কত? 25:16:2 অনুপাতে। এবার তোমাদের কোশ্চেন জানতে চাইছে এখানে, যে প্রতি কন্যা কত টাকা পেল? প্রতি কন্যা কত টাকা পেল? ঠিক, প্রতি কন্যা কত টাকা? তাহলে কন্যারা টোটাল কত পাচ্ছে? 16 এগুলো যোগফল, 7×11=13, আর তোমাদের 4। টোটাল আছে কত? 43 অনুপাত। কত টাকা ভাগ করা হয়েছে? 8600 টাকা। তাহলে এটা আমরা কি পাবো? এটা পাবো যে টোটাল কন্যারা 16 অনুপাত, মানে কি, কন্যারা মোট 16 অনুপাত টাকা পেয়েছে। কন্যারা মোট টাকার 16 অনুপাত পেয়েছে। তাহলে আমাকে জানতে চাইছে যে এক একটা কন্যা কত টাকা করে পেয়েছে। তাহলে এক একটা কন্যা কত করে পাবে? 4 জন আছে, 4 জনে পেয়ে যাবে। তাহলে একজনে পাবে বাই 4। এবার কাটাকাটি করে নেবে, 43, 200, 4×4=800 টাকা। তাহলে এক একজন কন্যা কত টাকা করে পেয়েছে? 800 টাকা করে। বোঝা গেল? এখানে আমাদের যেহেতু এদের আলাদা আলাদা সংখ্যা ছিল, যে সন ছিল 5টা, ডোটা ছিল 4টা, আর ভ্রাতুষ্পুত্র 2টা ছিল, তার জন্য আমাদের কি করতে হচ্ছে, ওদের এক একজন অনুপাত থেকে আমাদেরকে আবার গুণ করে নিতে হচ্ছে। তারপর এই যে 16 অনুপাতটা, এটা 4জন কন্যা মিলে পাচ্ছিল, তাহলে একজন করলে কি বাই 4। ভাইয়ের পুত্র কি নেফিউ টেফিউ বলা হয় নাকি? নেফিউ মানে ওই ভাগনা ভাগে এগুলো সবগুলো তো আছে মনে হয়। তারপর দেখো, তারপর আমরা করবো, এটা কোনটা করলাম, 7-টা। 9 অঙ্কটা দেখো। হ্যাঁ, আমরা কিন্তু খুব সোজা আছে। দেখো আরো সোজা কিভাবে করা যায়। কি বলা হয়েছে, যে এ এবং বি এর অর্ধের অনুপাত 2:1। ঠিক, তাহলে এ এবং বি এর অর্ধের অনুপাত দেওয়া হয়েছে 2:1।
বলা হয়েছে এ বি কে 2 টাকা দিয়ে দিলে তাদের অর্থের অনুপাতটা হয়ে যায় 1:1। কিরকম ছিল ঘটনা? এ এবং বি ছিল, এদের কাছে টাকা ছিল 2:1। মানে একজন ছিল খুব বড় লোক, একজন ছিল কি খুব গরিব, করা একবারে পুরোপুরি হাফ 50-50। এবার কি বলেছে যে এ হয়ে যাচ্ছে ধীরে ধীরে দয়ালু, কি করছে বি কে বলছে ঠিক আছে তোর কাছে কম টাকা আছে, তুই আমার কাছ থেকে 2 টাকা নিয়ে নে। এটা কিন্তু টাকা, এটা আমাদের টাকা, এটা আমাদের অনুপাত। এটা কিন্তু বলি ফেলে চলবে না যে টাকার সাথে অনুপাতে কিন্তু মিক্স হতে পারে না, ঠিক? এটা অনুপাত, 2 অনুপাতের মান যে কোনো কিছু হতে পারে, ঠিক? কিন্তু এটা 2 টাকা মানে এটা 2 টাকাই থাকবে। এবার বলেছে যদি এ 2 টাকা দিয়ে দেয় তাহলে এদের অনুপাতটা হয়ে যাবে কত? 1:1। যদি 2 টাকা দিয়ে দেয় তাহলে অনুপাতটা হয়ে যাবে কত? 1:1। এবার বলো এটা কিভাবে করবো? অনেকে হয়তো এক্স ধরে করে নেবে, যে 2x ছিল এক্স ছিল, তারপর 2x - 2/x করে করবে। কিন্তু এখানে আমরা এক্স ধরবো না, এক্স না ধরে এটা আমরা কি করে করতে পারি? তাহলে 2:1 ছিল, ঠিক? 2:1 ছিল। আচ্ছা বলো, একে কত টাকা দিলে সমান সমান অনুপাত হয়ে যাবে? কে কত পরিমাণ দিলে সমান সমান হবে? টোটাল অনুপাত কত আছে আমাদের? 3। টোটাল অনুপাত 2 + 1 সমান 3 আছে। যদি আমি অনুপাত থেকে সমান সমান করতে যাই দুজনকে, তাহলে একেও 1.5 হতে হবে, একে 1.5 হতে হবে। একে কত হবে? এর কাছেও 1.5 অনুপাত থাকবে, এর কাছেও 1.5 থাকবে, এর কাছেও, তার মানে কি 0.5 দিয়ে দিচ্ছে। এর কাছেও যদি 1.5 অনুপাত, এর কাছেও 1.5 অনুপাত, তাহলে দেখো টোটালটা কত? এখানে 3, এখানে টোটাল কত? 3। এবং এদের অনুপাতটা 1:1 হয়ে গেছে, অনুপাতটা 1:1 হয়ে গেছে। তাহলে এ কত দিল? 2 অনুপাত ছিল, হয়ে গেল এখন 1.5 অনুপাত। তার মানে 0.5 অনুপাত কি করেছে? একে দিয়ে দিয়েছে। 0.5 অনুপাত বি কে দিয়ে দিয়েছে, 0.5 অনুপাত দিয়ে দিয়েছে। কিন্তু ওরা বলছে না 0.5 অনুপাত আরে জানি না, আমরা কিন্তু 2 টাকা দিয়েছি। আমরা বলবো ঠিক আছে, তাহলে 0.5 অনুপাতেই 2 টাকা, 0.5 অনুপাতেরই মান 2 টাকা, 0.5 অনুপাতের মানেই 2 টাকা। আমাদেরকে জানতে চেয়েছে যে তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত। তাহলে এর প্রাথমিক অর্থ কত ছিল? 2 অনুপাত, এর ছিল 1 অনুপাত। আমরা 0.5 অনুপাত মানে জানি 2 টাকা। তাহলে 1 অনুপাত মানে কত হবে? 1 অনুপাত মানে কি এর দ্বিগুণ। এর যদি দ্বিগুণ করি তাহলে তো কত হয়ে যাবে? 2 × 0.5 মানে 1 হয়ে যায়। তাহলে এটাকে যদি দ্বিগুণ করি, এটাকেও আমাকে দ্বিগুণ করতে হবে। তার মানে 1 অনুপাত মানে কত টাকা? 4 টাকা। 1 অনুপাত মানে 4 টাকা। তাহলে 2 অনুপাত মানে কত টাকা? 8 টাকা। 1 অনুপাত মানে 4 টাকা। বোঝা গেল? বোঝা গেল সবাই এটা? তারপর দেখুন, তারপর 12 নম্বর দেখুন। বারণ করার পরে কি বলেছে যে কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ 1 টাকা পেলে বি ও সি যথাক্রমে 25 পয়সা এবং 20 পয়সা পাবে। বি এর অর্থটা দেওয়া আছে 50 টাকা, তাহলে মোট অর্থ কত? তাহলে আমাদের এখানে কত টাকা ভাগ করা হয়েছে সেটা আমাদের বলা নেই। কি বলা আছে যে এ কে যদি 1 টাকা দেওয়া হয় তাহলে বি কে দেবো 25 পয়সা আর সি কে দেবো 20 পয়সা, ঠিক? তার মানে কত নম্বর অঙ্ক? 12। এ বি সি, এ যদি 1 টাকা পায়, বি পাবে তোমাদের 25 পয়সা, সি 20 পয়সা। ই পাবে 25 পয়সা, ই পাবে 20 পয়সা। ই পাচ্ছে 25 পয়সা, ই পাচ্ছে 20 পয়সা। তারপরে বলা আছে কি যে বি এর অর্থ 50 টাকা, মানে ভাগ করার পরে বি কত টাকা পেয়েছে? 50 টাকা পেয়েছে। বি পেয়েছে 50 টাকা। তাহলে বলছে মোট অর্থ কত, মানে এ আর বি সি তিনজনকে মোট কত টাকা ভাগ করা হয়েছে। আচ্ছা,
এ 1 টাকা পেলে এ পায় 25 পয়সা, এ পায় 20 পয়সা। এখান থেকে তোমরা করতে পারো যে এদের অনুপাতটা বের করে নাও, যে এরা কি অনুপাতে টাকাটা পাচ্ছে, কিছু পরিমাণ টাকা ভাগ করলে কি অনুপাতে পাচ্ছে। সবাইকে টাকাতে কনভার্ট করে নিতে পারি বা পয়সাতেও কনভার্ট করতে পারি, যেটা সুবিধা। তাহলে এ আছে 1 টাকা, 25 পয়সা মানে কত, 1 4 টাকা, 20 পয়সা মানে 1 5 টাকা। তাহলে অনুপাতটা কত হয়েছে, 5 4 20, এটা হয়ে যাবে 20 অনুপাত, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4। তার মধ্যে ওদেরকে টাকা ভাগ করা হয়েছে 20:5:4 অনুপাতে, 20:5:4 অনুপাতে ভাগ করা হয়েছে কিভাবে, 20:5:4 অনুপাতে। এবার দেখো এই 5 অনুপাতের মানটাই কত দেওয়া আছে, 50 টাকা। 5 অনুপাতের মানটাই কত দেওয়া আছে, 5 অনুপাত, আমি বলছি না 5 অনুপাত টাকা পেয়েছে, ওরা বলছে না 50 টাকা পেয়েছে। তাহলে বলবো 50 টাকাটাই 5 অনুপাতের মান। উপরে থাকে সবসময় যেটা দেওয়া আছে, আর নিচে যার মানটা আমরা বের করেছি ইন্টু কার বের করতে হবে, আমাদের বের করতে হবে। তাহলে কত টাকা টোটাল পেয়েছে, 20 + 5 + 4 মানে 25 4 29 অনুপাত। তাহলে ওদের টাকাটা কত আছে, 29 অনুপাতে টাকা আছে। তাহলে 29 অনুপাতের মানটা আমরা বের করবো এখান থেকে। কত হয়েছে, 290 টাকা। কত হয়েছে, 290 টাকা। বোঝা গেল। আমাদের দেওয়া ছিল 1 টাকা 25 পয়সা 20 পয়সা করে পাই। তাহলে সেখান থেকে আমরা অনুপাতটা বের করে নিলাম। এটা পয়সাতে করে অনুপাতটা বের করে দিতে কোনো ব্যাপার নেই। পয়সাতে করলে এটা কত হতো, 1 টাকা 100 পয়সা, এটা হয়ে যেত 25, এটা হয়ে যেত 20। এই 5 দিয়ে ভাগ করলে হতো 5 4 20, 5 5 25, 5 20 100। তাহলে টোটাল অনুপাতটা কত হয়েছে, 29। তার মধ্যে বলেছে 5 অনুপাতে মানি 50 টাকা, তাহলে 50 টাকা মানি 5 অনুপাত, আমাকে বের করতে হচ্ছে 29 অনুপাত, যেটা আনসার আসছে 290 টাকা। তাহলে ভাগ করা হয়েছে কত টাকা, 290 টাকা। পরীক্ষা কিন্তু এভাবেই করতে হবে যদি সময় বাঁচাতে চাও। ঠিক? এটা হয়তো প্রথমে দেখতে লেন্থি লাগবে, কিন্তু যখন তোমরা খাতা কলমে করবে আশা করি এত কিছু লিখতে হবে না। এটা তোমাদের বোঝানোর জন্য আমাকে এত কিছু বোর্ডে লিখতে হচ্ছে, তাহলে এটা জাস্ট মুখে মুখে আনসার চলে আসবে। তারপর 12টা হলো। এবার 13 অঙ্কটা, 13 অঙ্কটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এটা এতটা আশা করি আসে না, তবু দেখে রাখো, এটা খুব ভালো একটা অঙ্ক আছে। কারো কোনো ভয়েস আসছে না, সবার বোঝা যাচ্ছে তো, হ্যাঁ বা না জানাবে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। বোঝা যাচ্ছে অঙ্কগুলো, হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। ঠিক আছে। যদি কারো বোঝা না যায় তাহলে দেন দেবে বলবে, ঠিক। তারপর দেখো 4 অঙ্কটা পড়ো। তেরোটাতে কি বলেছে, 20 লিটার 20 লিটার মিক্সচার, ঠিক, 20 লিটার মিশ্রণ আছে দুধ ও জলের, সেখানে অনুপাতটা দেওয়া আছে 5:3। তাহলে আমাদের কি আছে, 20 লিটারের একটা মিক্সচার আছে, সেখানে দুধ আর জলের অনুপাতটা আছে 5:3। 5:3, দুধ আর জলের অনুপাতটা আছে কত, 5:3। সেখান থেকে বলছে 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হলে দুধ ও জলের অনুপাত কত। মিশ্রণ অঙ্কগুলো তো তোমরা একটা জায়গায় হুজ করবে, কিছু কিছু সময় কি হয়, ওরা অনুপাতটা দিয়ে থাকবে দুধ আর জলের, দিয়ে ওরা অনুপাতটা জিজ্ঞেস করবেন যে জল ও দুধের অনুপাতটা কত হবে। আমরা অনেক সময় তাড়াতাড়ি কি লিখি, দুধ এবং জলের অনুপাতটা ঠিক মিলে বেরিয়ে যায়। তাহলে ওটা কিন্তু খেয়াল করতে হবে, ঠিক? যে আমাদেরকে কার সাথে কার অনুপাত জানতে চাইছে, এটা কিন্তু অনেক সময় সিলি মিস্টেক মধ্যে চলে আসে। তাহলে অঙ্কতে চলে আসে। এবার হচ্ছে এখান থেকে 4 লিটার তুলে নিচ্ছি, এখান থেকে কি করা হচ্ছে, এখান থেকে আমি 4 লিটার তুলে নিচ্ছি, মানে আমাদের পড়ে থাকছে কত, 16 লিটার, পড়ে থাকছে 16 লিটার। আচ্ছা কেউ বলতে পারবে এখানে দুধ আর জলের অনুপাতটা কত হবে, এই পাত্রে দুধ আর জলের অনুপাতটা কত হবে বলতে পারবে একটু, কেউ একজন। 4 লিটার মিক্সার তোলার পরে যে 16 লিটার বেঁচে থাকবে সেখানে দুধ আর জলের অনুপাত কত হবে, পারা যাবে না। দেখো আমরা মিক্সচার তুলছি, ঠিক, আমরা এখান থেকে কিন্তু যখন আমরা 4 লিটার
20 লিটারের মিক্সার আছে, সেখান থেকে যে 4 লিটার আমরা বলি দুধ, শুধু দুধটা তুলে নেবো, তুলতে পারবো কি মিক্সার থেকে? কারণ মিক্সারে তো দুটোই একসাথে মিশে আছে। সেখান থেকে আমরা 4 লিটার যদি বলি যে দুধ তুলবো, সেটা আমাদের কখনোই সম্ভব নয়। আমাদের কি হতে হবে? মিক্সচার হবে। আচ্ছা, এখানে মিক্সচার মানে কি? সমসত্ব মিক্সচারেরই কথা বলি। তোমরা হয়তো ভৌত জ্ঞান থেকে পড়ে থাকবে যে সমসত্ব মিক্সচার মানে কি? যেখানে প্রত্যেকটা জায়গাতে কি হয়, দুধ এবং জলের অনুপাতটা কি হবে? সমান সমান হবে। মানে আমরা যদি এখান থেকে 1 লিটার নিই, সেখানেও আমাদের 5:3 হবে। যদি আমরা 10 লিটার তুলি, সেখানেও আমাদের দুধ আর জলটা কত হবে? 5:3 অনুপাতেই থাকবে। ঠিক আমাদের অঙ্কতে সমসত্বটাই ব্যবহার করা হয়। তাহলে এই যে 4 লিটার উঠে গেল, এই 4 লিটারেও দুধ আর জলটা কতই থাকবে? 5:3 অনুপাতেই থাকবে। কারণ এদের অনুপাতটা তো চেঞ্জ হবে না, অনুপাতটা 5:3 থাকবে যতক্ষণ না আমরা এক্সট্রা জল বা এক্সট্রা দুধ ঢালছি। কারণ এখানে আমরা কখনোই একটা মিশ্রণ থেকে দুধকে আলাদাভাবে বা জলকে আলাদাভাবে তুলতে পারি না। আমরা যখন তুলি তখন কি মিক্সচারটাকে তুলি, এবং মিক্সচারের মধ্যে রেশিওটা কি হবে? সেম থাকছে। তাহলে এই যে 16 লিটারটা পড়ে থাকবে, এই 16 লিটারের মধ্যেও কি থাকবে? 5:3 অনুপাতেই পড়ে থাকবে, 5:3 অনুপাতেই কিন্তু পড়ে থাকবে। তাহলে এই 16 লিটার যেটা রিমেনিং, সেটা তো আমার 5:3 অনুপাতে পড়ে আছে। তাহলে এখানে মিল্ক কতটা আছে? 5:3, মানে টোটাল অনুপাত কত? 8। 8 অনুপাত মানে 16, তাহলে 5 অনুপাতের মান 10। মিল্ক আছে 10 আর ওয়াটার আছে 6 লিটার। মিল্ক আছে 10 লিটার, ওয়াটার আছে 6 লিটার। বোঝা গেল? এখানে এই জায়গাটা বোঝা গেল যে আমরা মিশ্রণ থেকে কখনোই একা একা জিনিস তুলতে পারি না, যে দুধকে আলাদা করে তুলবো, জলকে আলাদা ভাবে তুলবো। ঠিক আমরা যখন মিশ্রণ থেকে তুলি, তখন আমাদের টোটাল মিক্সচারে সেই অনুপাতেই উঠে আসবে যে অনুপাতে ওরা মিশে আছে, এবং রিমেনিং যেটা থাকবে সেটা সেই অনুপাতেই থাকবে যে অনুপাতে ওরা মিশে আছে। তাহলে 5:3, সেখান থেকে আমরা বের করে নিলাম মিল্ক কতটা আছে, জল কতটা আছে। এবার ওরা কি বলেছে যে যতটা আমি মিশ্রণ তুলেছি ততটা আমি কি মেশাচ্ছি? দুধ মেশাচ্ছি। যতটা মিশ্রণ তুলেছি ততটা আমি দুধ মেশাচ্ছি। বাস্তবে কি দুধ মেশায় না, জলই মেশাই মিশ্রণ থেকে তুলে। তাহলে এখানে যদি আমরা দুধ অ্যাড করছি কতটা? 4 লিটার। ঠিক, 4 লিটার মিল্ক অ্যাড করে নিচ্ছি। তাহলে আমাদের মিক্সচারের পরে যখন 4 লিটার আমরা মিল্ক অ্যাড করব, তখন আমাদের মিল্কটা কত হয়ে যাবে? 10 + 4 মানে 14 লিটার। ওয়াটারে কোনো চেঞ্জ আসবে কি এখানে? ওয়াটারে কি কোনো চেঞ্জ আসবে? ওয়াটারে কোনো চেঞ্জ আসবে না, কারণ আমি না জল ঢেলেছি না কিছু। তাহলে 14:16, তাহলে মিল্ক ইজ টু ওয়াটার সমান কত হলো? 14:6, 7:3। অনুপাতটা আমাদের কত হয়েছে? 7:3। বোঝা গেল সবার? তারপর দেখো 29 নম্বরে দেখো, এখানে মাঝে দুটো অঙ্ক আছে যেগুলো হচ্ছে টাকা পয়সার অঙ্কগুলো, যে ব্যাগের থলির মধ্যে যে টাকাটা, ওইটা আমি একটু পরে বলছি, আগে এগুলো দেখে নাও। 29 অঙ্কটাতে কি বলেছে? উনত্রিশ অঙ্কে বলা হয়েছে যে একটি দোকানে চাল ও গমের দামের অনুপাতটা দেওয়া আছে। ঠিক, চালের দাম আর গমের দামটা দেওয়া আছে। তাহলে চালের সাথে গমটা দেওয়া আছে, কত ভাবে দেওয়া আছে? 5:2 অনুপাতে। চাল আর গমের দামের অনুপাত কত? 5:2, মানে 1 কেজি চাল যদি 50 টাকা হয়, 1 কেজি গম হবে 20 টাকা। ঠিক, এটাই মানে অনুপাত বসে। এবার বলেছে চালের দামটা 2:5 অনুপাতে এবং গমের দামটা 3:5 অনুপাতে বৃদ্ধি পেয়েছে। তার মানে কি? চালটা চালটার দাম যদি আগে 2 অনুপাত ছিল, চালের দাম 2:2:5 অনুপাতে বৃদ্ধি পাওয়া মানে কি? মানে যদি 2 টাকা ছিল, সেটা আমার হয়ে যাচ্ছে 5 টাকা। 2:5 অনুপাতে বৃদ্ধি পাওয়া মানে কি? যদি কোনো জিনিস 2 টাকা ছিল বা 2 পয়সা ছিল, সেটা আমার হয়ে গেছে 5 টাকা। এটাকে বোঝায় যে 2:5 অনুপাতে বৃদ্ধি পাওয়া। তাহলে চালটা কি বলেছে? 2:5 অনুপাতে বৃদ্ধি পেয়েছে, মানে কত গুণ হয়ে গেছে? আগে 2 টাকা ছিল, এখন 5 টাকা হয়ে গেছে, মানে আগের কত গুণ হয়ে গেছে? 5-এর 2 গুণ হয়ে গেছে। দেখো, আগে ছিল 2, এখন 5-এর 2 গুণ হয়ে গেছে, তার জন্য তো আমার কত হয়ে গেছে? 5 টাকা হয়ে গেছে।
তাহলে 2:5 অনুপাতে বৃদ্ধি পাওয়া মানে কি, সেটা নিজের 5-এর 2 গুণ হয়ে যাচ্ছে, সেটা নিজে যা ছিল তার 5-এর 2 গুণ হয়ে গেছে। এখানটা বোঝা গেল নাকি বলবেন, কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা আছে। যে 2:5 অনুপাতে বৃদ্ধি পাওয়া মানে 2 থেকে 5 হয়ে গেছে, 2 থেকে 5 হয়েছে, মানে 2 টাকায় দিয়েছিল 5 টাকা হয়েছে। তাহলে 1 টাকা থাকলে কটা হয়েছে, 5-এর 2 টাকা। তার মানে কি 5-এর 2 ইন্টু হয়ে যাচ্ছে, যে আগের 5-এর 2 গুণ হয়ে যাচ্ছে, আগের কি হয়েছে 5-এর 2 গুণ। তাহলে এখন চালের দামটা কত হয়ে গেছে, আগের 5-এর 2 গুণ, মানে আগে ছিল 5, তার হয়ে গেছে 5-এর 2 গুণ। আগে ছিল 5, তার 5-এর 2 গুণ হয়ে গেছে। গমটা কি অনুপাতে বেড়েছে, গমটা বেড়েছে 3:5 অনুপাতে, মানে আগে ছিল 2, তাহলে 3:5 অনুপাতে বাড়া মানে কি, 3:5 অনুপাতে বাড়া মানে কি, মানে 3 থেকে হয়ে গেছে 5, 3 থেকে হয়ে গেছে 5, তাহলে 1 থেকে কত হয়ে যাবে 5-এর 3, তাহলে 2 ছিল, 2 থেকে কত হয়ে যাবে 5-এর 3 গুণিত 2, আমরা সেটা এখানে লিখছি ডাইরেক্টলি 5/3। এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে 5:3 অনুপাতে বৃদ্ধি পেয়েছে, 3:5 অনুপাতে, তাই নাকি 3 থেকে 5 হয়ে গেছে, মানে আগের 5-এর 3 গুণ হয়ে গেছে, আগের 5-এর 3 গুণ হয়ে গেছে। তাহলে এইটা আমাদের এখন বর্তমান দামের রেশিও। এখান থেকে আমরা কি পাবো, একটা 5 বাদ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের পড়ে থাকছে 5-এর 2 ইন্টু 2-এর 3, কোনাকুনি গুণ করে দিয়ে পাবো 3×5 = 15:4, এটাকে এর সাথে গুণ করে দিয়েছি, এটাকে এর সাথে গুণ করে দিচ্ছি, পেয়েছি কত 15:4। তাহলে এখন চাল আর গমের দামের অনুপাত হয়ে যাচ্ছে কত 15:4। এবার 31 রং করা দেবে, এগুলো যেগুলো করাচ্ছি এগুলো যদি তোমরা করে রাখো, তোমরা সিএইচএসএল যদি পরীক্ষা দিতে চাও সেখানেও দেখবে এই টাইপের অঙ্ক আছে, এবং সেখানেও কিন্তু এই প্রসেসেই অ্যাপ্লাই করে, যে স্টুডেন্টরা করে থাকে তারা কিন্তু এইভাবেই করে থাকে অঙ্কগুলোকে। তাহলে তাছাড়া কারণ জানো যে সিজিএল টিজার এই সমস্ত পরীক্ষাগুলো ওগুলোতে কতটা টাফ আছে এবং কতটা সময় কম থাকে, ঠিক? তাহলে ওখানে যে সমস্ত প্রসেসগুলো আমরা ব্যবহার করে থাকি সেই সমস্ত প্রসেসগুলো থেকে তোমাদের কিন্তু বোঝানো হচ্ছে। তো এগুলো কিন্তু একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, যদি কারো ফিউচারে বড় কোনো এক্সাম দেওয়া থাকে তার কিন্তু যথেষ্ট হেল্পফুল হবে তার জন্য। কারণ এখন যে কোশ্চেন গুলো আছে এগুলো ছোটখাটো এক্সামে কিন্তু ডাব্লিউটি বা কেপি এখানে আসে না, এতটা লেভেলের কোশ্চেন, বা আসলেও তারা বিভিন্ন রকম বেসিক মেথডে করে থাকে, যার ফলে বহু সময় বরবাদ হয়ে যায়। এবার দেখো কি বলেছে 31 নম্বর, দেখো 31 নম্বর কি বলেছে দেখো, যে 3টা সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাতটা দেওয়া আছে। 3টা কি আছে, সমান মাপের গ্লাস আছে, 3টে সমান মাপের গ্লাসে কি বলেছে দুধ ও জলের অনুপাত 3, 2, 7, 3, 11, 4, 3, 2, 7, 3, 11:4, 3, 2, 7, 3, 11:4 আছে। মিশ্রণ 3টি নতুন পাত্রে ঢালা হলো, এই 3টাকে দিয়ে একটা বড় গামলাতে ঢেলে দেওয়া হলো, এই 3টাকে, ঠিক, এই 3টাকে ঢালা হলো। এবার হচ্ছে এখানে দুধ আর জলের অনুপাতটা কত হবে, এখানে দুধ আর জলের অনুপাতটা কত হবে, ঠিক? তাহলে এখানে প্রথমত কি বলেছে, এখানে যেটা হচ্ছে আমাদের যে পয়েন্ট ফোকাস হচ্ছে 3টা সমান মাপের গ্লাস, মানে এইটার যা আয়তন এটারও তাই আয়তন, এটারও তাই আয়তন, তিনজনকার আয়তন সমান, ঠিক? তাহলে দেখো আমরা লিখছি, আমরা কি করবো এখান থেকে, যে প্রথম পাত্রের জন্য কত আছে 3:2, দ্বিতীয় পাত্রে কত আছে 7:3, তৃতীয় পাত্রে আছে 11:4। আমাদের কি আয়তনটা তো সমান, তাহলে এখানে 3 আয়তন, এখানে 2 আয়তন, তাহলে এখানে টোটাল আয়তনটা কত 5 আয়তন, এখানে টোটালটা কত 5 আয়তন, এখানে টোটালটা কত 10 আয়তন, 7 + 3 10 আয়তন, এখানে টোটালটা কত 11 + 4 5 আয়তন, আমি এটাই ধরলাম যে এটা 7 লিটার 3 লিটার, তাহলে আমাদের এটা কত হচ্ছে 5 লিটার, এটা হচ্ছে 10 লিটার, হচ্ছে 15 লিটার, বা 5 আয়তন অনুপাত 10 অনুপাত 15। কিন্তু ওরা কি বলেছে যে গ্লাস 3টা সমান মাপের, আমরা এখানে দেখতে পাচ্ছি সমান মাপের আছে কি, এটা 5 অনুপাত, এটা 10 অনুপাত 15 সমান নেই, আমরা কি করবো এগুলোকে সমান মাপ বানাবো। সমান মাপ বানানোর জন্য কি করতে হবে, 5, 10, 15 লসাগু, 5, 10, 15 লসাগু, তাহলে 5, 10, 15 লসাগু কত হবে বলো, 5, 10, 15 লসাগু কত হবে 30, এটা লসাগু হবে 30।
তাহলে সবাইকে আমরা ধরে নিচ্ছি একেও 30 অনুপাত বানাবো, একেও 30 অনুপাত, একেও 30 অনুপাত। একে 30 বানানোর জন্য আমরা কত দিয়ে গুণ করবো? 6 দিন, 5 6 30। একে আমরা 3 দিয়ে গুণ করবো, একে আমরা 2 দিয়ে গুণ করবো। তাহলে আমরা গুণ করছি কত দিয়ে? প্রথমটাকে 6 দিয়ে, দ্বিতীয়টাকে 3 দিয়ে, তারপরটাকে 2 দিয়ে। তাহলে আমাদের এখন অনুপাতটা কত হয়ে যাচ্ছে? 18:12। এখানে অনুপাতটা কত হয়ে যাচ্ছে? 21:9। এখানে অনুপাতটা হয়ে যাচ্ছে 22:8। বোঝা গেল? 6 ইন্টু করি, উভয় পক্ষের সাথে 6 গুণ, 3 উভয়ের সাথে 3 গুণ, 2 উভয়ের সাথে 2 গুণ। তাহলে এখন আমার টোটালটা, এটা কি ছিল? দুধ জল ছিল, তাই তো? হ্যাঁ, দুধ জল ছিল। তাহলে এটা মিল্ক, এটা ওয়াটার। তাহলে এখন টোটাল মিল্ক কত যাচ্ছে? এখানে 18 আছে, এখানে 21 আছে, এখানে 22 আছে। টোটাল কি হবে? ওদের যোগফল। তাহলে 18 22 40 আর 21 61। এখানে টোটাল কত হয়েছে? 29। তাহলে আমাদের যে বড় গামলাতে থাকবো তখন ওদের অনুপাতটা কত হয়ে যাবে? 61:29। তখন অনুপাতটা কত হয়ে যাবে? 61:29। ক্লিয়ার সবার? কি করলাম? এখানে আমরা সবাইকার অনুপাতটাকে কি করলাম? আয়তনটাকে সমান করলাম। আয়তনটা সমান করার জন্য লসাগু দিয়ে যেটা ভাগ হয়েছে সেটা গুণ করলাম, যে অনুপাতটা সমান বানানোর পর সেগুলোকে শুধুমাত্র যোগ করে দিলাম। সেগুলোকে এখানে কি করলাম? শুধু যোগ করে দিলাম। তাহলে আমরা 61:29। এখানে যেহেতু আর কিছু কাটা যাচ্ছে না, তাই জন্য এটা হয়ে যাচ্ছে 61:29। এটাতে আমি একটুকু চেঞ্জ করছি এবার অঙ্কটা, যেটা তোমাদের পরের অঙ্কটা আছে। মনে করো যদি এরকমটা থাকতো, অঙ্কটা যদি ওইভাবে না দিকে থাকতো, যে এদের এই যে পাত্র তিনটা ছিল, এই পাত্র তিনটার আয়তন অনুপাত দেওয়া থাকতো 1 2 3। মানে এটা 10 লিটার, তো এটা 20 লিটার হবে, এটা 30 লিটার হবে। এটা যদি 10 কেজির 10 কেজি হতে পারে না, 100 লিটার হয়, তাহলে এটা 200 লিটার হবে, এটা 300 লিটার পাত্র হবে। এটাই বোঝে যে 1:2:3 অনুপাতে এদের আয়তনটা কি হতো? 1:2:3 অনুপাতে। তাহলে এটা তখন মিশানোর পরে কি অনুপাতে থাকতো? তাহলে সেটা আমরা কি করবো? এটার জন্য কিন্তু আমাদেরকে সেম প্রসেস ফলো করতে হবে। প্রথমে সবাইকে সমান অনুপাত বানাবো, তারপর যে যত অনুপাতের বলেছে তাকে তত অনুপাতে গুণ করবো। তাহলে সমান বানানোর জন্য আমরা কি দেখছিলাম? কত দিয়ে গুণ করতেছিল? একে 6 দিয়ে, একে 3 দিয়ে, একে 2 দিয়ে। এতে কি হয়ে গেল? আমার এই পাত্রগুলো সমান সমান হয়ে গেল। এতে আমরা যখন এই 6 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলাম, তখন ওই তিনটা পাত্রে কি হয়ে গেল? সমান হয়ে গেল। ওই তিনটা পাত্র আমাদের তখন কি হয়ে গেল? সমান হয়ে গেল। কিন্তু সমান তো নেই, সমান আছে কি? সমান নেই। কত আছে? এটা 1 অনুপাত আছে, তো এটা দ্বিগুণ আছে, তো এটা 3 গুণ আছে। তাহলে আমাদের আলটিমেট গুণ করতে হবে কত? 6 দিয়ে। এটাকেও 6 দিয়ে, এটাকেও 6 দিয়ে। আলটিমেট আমাদের গুণ করতে হবে কত? এটাকে 6 দিয়ে, এটাকেও 6 দিয়ে, এটাকেও 6 দিয়ে। তাহলে 6 দিয়ে যদি গুণ করে, এখানে কত হয়ে যাবে? 6 3 18, 6 3 12। এটা হয়ে যাচ্ছে 42 18। এটা হয়ে যাচ্ছে 66 24। যোগফলটা কত হবে? মেন কোয়ার্টারের রেশিও যোগ করে নেবে এখানে আমরা। তাহলে হচ্ছে 42 60 50 60 120 126 ইন্টু এখানে হচ্ছে 18 12 30 72। কাটাকাটি করে নাও, কত দিয়ে যাচ্ছে? 2 61 2 36। তাহলে অনুপাতটা সেক্ষেত্রে কত হয়ে যেত? 61:36। অনুপাত হয়ে যেত 61:36। এই সেম টাইপের কোশ্চেন একটা আমার এমডিএস এইভাবে এক্সাম দিয়েছিল, সেম শিফটে আমার একটা শিফট এসেছিল, যে এইভাবে অনুপাত আছে, তাদের আয়তন অনুপাত এরকম, তাহলে আলটিমেট তাদের অনুপাতটা কত আসবে? বোঝা গেল? 31 32 বোঝা গেল? তবে 33 একটা যেটা আছে, 33 এটা কিন্তু সেম আছে। ওটা তো বলা আছে সোনা তামার দুটো আলাদা আলাদা সংখ্যা থাকতো, দুটোতে সোনা তামার অনুপাত দেওয়া আছে, দিয়ে ওটাকে দুটোর অনুপাতে কি বলা আছে? দুটোর অনুপাত সেম বলা আছে, অনুপাত যথাক্রমে এত এত, ওই সংখ্যা দুটো সমান ভাবে মেশানো আছে। তাহলে কিভাবে সমান ভাবে মেশানো আছে? মানে এটা যত অনুপাত দিবে এটা তত অনুপাত মেশানো। ওটা তো কি করবো? এভাবে সমান করে যোগ করে নেবো, এভাবে সমান করে যোগ করে নেবো। তারপর 35 অঙ্কটা দেখো। 35 অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এটা একবার এসেছিল মানে।
সম্ভবত আগের ডাব্লিউপিতেই এসেছিল কুকুর বিড়ালের অঙ্ক। অঙ্কটা খুব সোজা, একটুকু ধ্যান দিয়ে শুনবে। কি বলেছে, একটা কুকুর একটা খরগোশকে তাড়া করলো। কুকুর যে সময় 5টা পদক্ষেপ ফেলে, খরগোশ সেই সময় 6টা পদক্ষেপ ফেলে। তাহলে কুকুরের সাথে একটা খরগোশের কাজ আছে। তাহলে কুকুরটা কি বলেছে, যে কুকুরটা 5টা পদক্ষেপ ফেলে, খরগোশটা সে সময় 6টা পদক্ষেপ। তাহলে এর পদক্ষেপ কতগুলো আছে? এই যদি 5টা পদক্ষেপ ফেলে দেয়, এ তখন কি 6বার লাফ দেয়। ঠিক, মানে এই যে 5বার লাফায়, সেই টাইমের মধ্যে 6বার লাফাতে পারে। এবার কি বলছে, যে কিন্তু কুকুরটা 4টা পদক্ষেপে যতদূর চলে যাবে, মানে এই যদি 4টা লাফ দেয়, যতটা চলে যাবে, খরগোশটা সেই লাফটাই সেই দূরত্ব অতিক্রম করার জন্য 5টা পদক্ষেপ নেবে। তার মানে কুকুরটা যদি ডি ডি যদি নিই, যে কুকুরটা 4টা লাফ, ঠিক, সমানই হচ্ছে যে খরগোশটা 5টা লাফ। খরগোশের ইংরেজিতে কি হয়, ভুলে গেছে। তাহলে কুকুরটা 4টা লাফে যতদূর যাবে, খরগোশটা 5টা লাফে ততটা ডিস্টেন্স অতিক্রম করবে। তাহলে এদের ডিস্টেন্সের অনুপাতটা কতটা বের করবো, এদের ডিস্টেন্সের অনুপাতটা। ডিস্টেন্স অনুপাত কি বেরোবে, কুকুর বাই খরগোশ সমান কত হয়েছে, 5/4। মানে কুকুরটা যদি 5 দূরত্ব অতিক্রম করে, খরগোশ সেই সময় 4 দূরত্ব অতিক্রম করবে। সেটা কিলোমিটার হতে পারে, মিটার হতে পারে। কুকুরটা যদি 5 দূরত্ব অতিক্রম করে, খরগোশটা 4 দূরত্ব। এই লাইনটি কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, যে কার কটা, কে কতটা দূরত্ব সমান, কার কতটা দূরত্ব। এ দেখলাম যে 4টা, যখন 4টাতে যতটা যায়, এই 5টাতে ততটা যায়। তাই জন্য 4 ইন্টু কুকুর সমান 5 ইন্টু খরগোশ। তাহলে কুকুর বাই খরগোশের ডিস্টেন্স কভারের রেশিওটা কত হয়েছে, 5:4। তাহলে এই যদি 5 রেশিও চলে যায়, সেখানে যাবে 4 রেশিও, গুণ করে দেবো। তাহলে এই 5টা পদক্ষেপ ফেলেছে, এক একটা পদক্ষেপে 5 পরিমাণ ডিস্টেন্স চলে যাচ্ছে। এক একটা পদক্ষেপে কি 5 ইউনিট ডিস্টেন্স কভার করে। তাহলে 5টা পদক্ষেপে 25 ইউনিট ডিস্টেন্স কভার করবে। এই 6টা পদক্ষেপে 24 ইউনিট ডিস্টেন্স কভার করবে। তাহলে গতিবেগের অনুপাত কত হয়ে গেল, 25:24। গতিবেগের অনুপাত হয়ে গেল 25:24। বোঝা গেল? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব ছোট অঙ্ক, দেখতে পাচ্ছ, জাস্ট এইটুকু। তারপর 36 এটা দেখো, 36 একটু আলাদা কনসেপ্ট, ধ্যান দিয়ে শুনবে সবাই। কি বলেছে 36 অঙ্কটাতে, যে 200 গ্রাম সংকর ধাতুতে জিঙ্ক এবং তামার অনুপাত দেওয়া আছে 5:3। কত গ্রাম তামা মিশালে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত হবে 3:5। কি হবে, ওদের অনুপাতটা হয়ে যাবে 3:5। তাহলে প্রথমে 5:3 অনুপাত ছিল, ওটাতে কিছু পরিমাণ তামা মেশানো হচ্ছে, যার প্রভাবে বলছে তামার অনুপাতটা কত হয়ে যাবে 3:5। তাহলে জিঙ্ক আর তামাটা কত ছিল, জিঙ্ক আর তামাকে কি বলা হয়, কপার। জিঙ্ক আর কপারটা কি অনুপাত আছে, 5:3 অনুপাতে, 5:3 অনুপাতে। এবার বলছে এর সাথে কি করা হচ্ছে, কত গ্রাম তামা মেশালে, মানে এখানে কিছু পরিমাণ তামা মেশানো হচ্ছে, জানি না কতটা মেশানো হচ্ছে। অনুপাতটা দাঁড়িয়ে গেছে 3:5। অনুপাতটা দাঁড়িয়ে গেছে 3:5। অনুপাতটা কত দাঁড়িয়েছে, 3:5। এখানে তো তোমরা সেই এক্স যোগ করে এক্স ধরে করবে, বাট এক্স ধরার কোনো দরকার নেই। দেখো আমরা কি বলবো এখানে, যে আমার তো শুধু এখানে তামাকে অ্যাড করা হয়েছে, তাই তো, জিঙ্ক অ্যাড করা হয়নি। কত গ্রাম তামা, এখানে আমাকে তামায় শুধুমাত্র যোগ করা হয়েছে, যোগ করা হয়েছে কি, তামাকে। তাহলে জিঙ্কের তো পরিমাণে ডিফারেন্স আসবে না। আমার জিঙ্ক আগে যতটা ছিল, এখনো জিঙ্ক ততটাই থাকবে না, জিঙ্কে চেঞ্জ আসবে। আমি তো শুধুমাত্র তামাকে মিশাচ্ছি। তাহলে জিঙ্ক আমার আগে যত ছিল, এখনো জিঙ্ক ততটাই থাকবে। আগে যতটা জিঙ্ক ছিল ততটাই জিঙ্ক থাকবে, কিন্তু দেখছি না, এখানে 5 হয়েছে, এখানে 3 হয়েছে। আমরা কি করবো,
জিঙ্ককে সমান করে নেবো। জিঙ্ককে সমান করার জন্য কি করতে হবে, একে 3 দিয়ে গুণ করবো, এই অনুপাতটাকে 5 দিয়ে গুণ করবো, এই অনুপাতকে 3 দিয়ে গুণ করবো, এই অনুপাতকে 5 দিয়ে গুণ করবো। 3 দিয়ে গুণ করলে এটা কত দাঁড়াচ্ছে, 15:9। এটা 5 দিয়ে গুণ করলে দাঁড়াচ্ছে কত, 15:5, সরি 25, 15 দাঁড়াচ্ছে 25। এবার দেখো, জিঙ্ক আগে যতটা ছিল এখন ততটা, মানে আমি জিঙ্কে যেহেতু কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আগে কপারটা যতটা ছিল এখন চেঞ্জ হয়েছে। কেন চেঞ্জ হয়েছে, কারণ আমি কিছু পরিমাণ মিশিয়েছি। আচ্ছা, কত অনুপাত মিশিয়েছি, 16 অনুপাত মিশিয়েছি। আমি মিশিয়েছি কত অনুপাত, 16 অনুপাত। 5 সাথে 16 যোগ করলে 25 হচ্ছে, আমি বিশ্বাস করি 16 অনুপাত কপার মিশিয়েছি। এবার অঙ্কটা কি দেওয়া ছিল, যে 200 গ্রাম ছিল প্রথমে। প্রথমে কত ছিল, 200 গ্রাম ছিল। প্রথমে কত গ্রাম ছিল, 200 গ্রাম। এই 200 গ্রামটাই কার মান, প্রথমে কত ছিল। এখন দেখো আমার এটা প্রথমে ছিল 15:9, সেখান থেকে হয়ে গেছে 15:25। আগে ছিল 15:9, সেখান থেকে হয়েছে 15:25। তাহলে আগে কত ছিল, 15 + 9, 15 + 9 করলে হচ্ছে কত আমাদের, এক মিনিট। 24। 24, এক মিনিট। 24 × 16, এটা 5 × 3 চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, 24 আমাদের বের করতে হবে, 16 অনুপাতের মান বের করতে হবে। এটা আমাদের কত দিয়ে আছে, 200 দিয়ে আছে, 200টা কত, 24 অনুপাতের মান। আমাদেরকে বের করতে হবে 16 অনুপাতের মান। আমাদের বের করতে হবে 16 অনুপাতে। এখানে যতগুলো আছে সবগুলো কি অনুপাতে আছে। 15 আর 9 যোগফলটা কত, 24। 24 হচ্ছে 200 গ্রাম মানে 24 অনুপাত। 16 অনুপাত মানে কতটা বের করবো, তাহলে কারাগারি করছি। 8 3 24, 2 তো হবে মনে হচ্ছে। তাহলে ভুল হচ্ছে, এক মিনিট। কোথায় ভুল করলাম, জিঙ্ক তামা 5 কেজি, কত গ্রাম তামা মেশাবে, না ঠিকই আছে। তাহলে কত হয়ে যাচ্ছে, 400/3 হয়েছে আমাদের কত, 400/3 গ্রাম। তাহলে 400/3 গ্রাম মানে কত, এটা হচ্ছে তোমাদের 100, কত হয়েছে, 133 পূর্ণ 1/3। মিশ্র ভগ্নাংশ করলে কত হয়েছে, 133 পূর্ণ 1/3। তাহলে অঙ্কটা আমাদের ছিল কি, যে জিঙ্ক আর কপার ছিল 5:3 অনুপাতে, কিছু পরিমাণ আমি তামা মেশানোর ফলে সেটা কি হলো 3:5। যেহেতু আমার জিঙ্কে কোনো চেঞ্জ করা হয়নি, তাই জন্য আমি জিঙ্কে দু জায়গাতে সমান করলাম। সমান করার জন্য এটা 3 দিয়ে গুণ করতে থেকে 5, 15:9 থেকে 15:25। এখানে বৃদ্ধি কত রয়েছে, 16 অনুপাত বৃদ্ধি হয়েছে। আমার টোটাল ছিল 200 গ্রাম, সেই 200 গ্রাম মানেই আমার 24 অনুপাতের মান ছিল 200 গ্রাম। 16 অনুপাতের মান কত, সেটা আমাদের আনসার। তারপরে 37 এই টাইপের একটা অঙ্ক এসেছিল ট্রেন দিয়ে। সাঁইত্রিশ কি বলেছে, একটি বাস ও একটি অটোর গতিবেগের অনুপাত দেওয়া আছে। বাসের গতিবেগ আর অটোর গতিবেগ। অটোটা ঘন্টায় 5 ঘন্টায় 75 গেলে বাসটা 4 ঘন্টায় কতটা যাবে। তাহলে বাস আর অটো, বাসের গতিবেগের অনুপাত কত দিয়েছে, 9:5, 9:5। এবার বলছে অটোটা 5 ঘন্টায় 75 যায়, অটোটা 5 ঘন্টায় যায় 75 কিলোমিটার। তাহলে এর গতিবেগটা কত হচ্ছে, গতিবেগ হচ্ছে 75/5, তাহলে 15 হয়ে যাচ্ছে। এর গতিবেগ কত হয়ে যাচ্ছে, 15। অটোর গতিবেগ কত হয়েছে, 15। 5 ঘন্টায় 75 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় যাচ্ছে 15 কিলোমিটার, তাহলে ওর গতিবেগটা হয়ে যাচ্ছে 15 কিলোমিটার পার ঘন্টা। এখানে আমরা দেখছি যে অনুপাতে কত আছে, 5, তার মানে 5 এর মান হচ্ছে 15। তাহলে 1 এর মান কত, 5 মানে 15, 1 অনুপাত মানে কত, 3। 1 অনুপাত মানে 3 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 9 অনুপাত সমান কত হবে, 27 কিলোমিটার পার ঘন্টা। 9 অনুপাতের আসল মান কত, 27 কিলোমিটার পার ঘন্টা। এবার আমাদের জিজ্ঞেস করেছে 4 ঘন্টায় কত যাবে। তাহলে 1 ঘন্টায় যাচ্ছে 27 কিলোমিটার, ইন্টু 4, 108 কিলোমিটার যাবে। 4 ঘন্টায় যাবে 108 কিলোমিটার। এবার আজকের লাস্ট অঙ্ক দেখ, পরের দিন ওই যে থলির অঙ্কগুলো পরের দিন করাবো।
আজকে লাস্ট অঙ্ক আমরা করবো এটা, ওই যেটা তোমার 34 অঙ্কটা আছে, সমগ্র পৃথিবীতে জল স্থল। দেখো অঙ্কটাকে ভালো করে পড়ো, যে সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণটা দেওয়া আছে 1:3, দক্ষিণ গোলার্ধে সেটা দেওয়া আছে 1:9। তাহলে বলছে উত্তর গোলার্ধে জল আর স্থলের অনুপাতটা কত। এটা আমরা ঠিক ওই যে আগে যেটা অনুপাতের অঙ্কটা করলাম না, যে তিনটা আলাদা আলাদা ধরনের তিনটে সমান মাপের ইয়ে ছিল, তোমার ছোট ছোট ক্লাস ছিল, সেটা দিয়ে একটা বড় ক্লাসে জলটা ঢালা হচ্ছে মিশ্রণটা, তাহলে কি হবে সেই টাইপের অঙ্কটা এটা। তাহলে সমগ্র পৃথিবীর ক্ষেত্রে কি আছে 1:3 জল স্থলটা, সমগ্র পৃথিবীর জন্য আচ্ছা 1:3, ঠিক আছে, পুরো পৃথিবীর জন্য। আর কি দেওয়া আছে এই দক্ষিণ গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে এটা তাহলে পুরো পৃথিবীর জন্য। আর শুধু সাধারণ পার্টটাতে কত আছে, সাউথ পার্টটাতে আছে 1:9, 1:9, সাউথ পার্টটাতে কত আছে 1:9, ঠিক। তাহলে আমরা প্রথমে কি করবো, দুটোকে আগে সমান করবো, দুটোকে আগে সমান করবো। তাহলে আমরা আর্থ আর সাউথ, শুধু সাউথ সাদার্ন হেমিস্ফিয়ারে যদি দেখি, তাহলে ওদের অনুপাত কত হয়, সমগ্র আর্থের রেসপেক্টে শুধু সাদার্নের পার্টে যদি আমরা দেখি, তাহলে কত হয়, পুরো পৃথিবীটা যদি 2 হয়, এটা শুধু তখন 1 হবে, ঠিক। তার মানে এটা অনুপাতটা কত হয়েছে 1:2 অনুপাতে, সাউথ পার্টটা যদি 1 হয়, পুরো আর্থ হবে 2 অনুপাত। মানে আমাদের যেটা 33 বা 34 সংখ্যাতে করেছিলাম, যে ওদের অনুপাত গুলো দিয়েছিল 1, 3, 2 অনুপাতে আয়তনগুলো, ঠিক এখানে তাদের এদের আয়তন অনুপাতটা কত হচ্ছে 1, আর এই যদি এ 1 হয় এর 2 হবে, ঠিক। তাহলে আমরা ওখানে প্রথমে কি করছিলাম, যে টোটাল সামটাকে সমান করছিলাম, এখানে টোটাল কত হচ্ছে 4, এখানে টোটাল কত হচ্ছে 10, সমান করার জন্য একে কত দিয়ে গুণ করতে হবে, 4 আর 10 এর লসাগু, 4 আর 10 এর লসাগু 20, একে করবো আমরা 5 দিয়ে গুণ, একে করবো আমরা 10 দিয়ে গুণ। কিন্তু দেখো আর্থের রেসপেক্টে কত আছে, এর অনুপাতটা আছে, এর আয়তন হচ্ছে 2 ভলিউম হলে এর অনুপাত এর হচ্ছে যে 1 হয়, এটা আমরা কি করলাম সমান করলাম। এবার এদের যেটা আসল রেশিও সেই অনুপাতে ভাগ করে দেবো, এটা 1 অনুপাত হলে এটা কত হয় 2 অনুপাত, এটা 1 অনুপাত হলে এটা 2। তাহলে প্রথমে 5 × 2 কেন করলাম, প্রথমে আমরা করে নিলাম কি, যে পৃথিবী আর পুরো পৃথিবী সাউথকে পুরোপুরি সেম করে দিলাম, সেম করার জন্য আমরা কি 5 × 2, কিন্তু দেখলাম যে সেম নয়, এই 2 অনুপাত হলে এ হয় 1 অনুপাত আয়তনটা, তার জন্য একে 2 দিয়ে গুণ করলাম, একে 1। এখানে কিন্তু এটা করা মাস্ট, এটা করতেই হবে, যাই হোক না কেন সবাইকে আগে সেম করতে হবে, তারপর তাদেরকে অনুপাতে যে যত অনুপাত তাকে সেই অনুপাতে গুণ করবো, ঠিক। তোমরা যদি ভাবো যে প্রথমে আমরা 2 × 1 করে দেবো, তাহলে কিন্তু হবে না, প্রথমে সবাইকে কি করতে হবে সেম বানাতে হবে, তারপর যার যতটা আয়তন অনুপাত তাকে সেই পরিমাণ দিয়ে দেবো আমরা। তাহলে কথা হচ্ছে, দেখো প্রথমটা গুণ করছি 5 × 2 10 দিয়ে, তাহলে 10 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে 10:30, একে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2:18, 2:18 দিয়ে করলে, তাহলে এটা সমগ্র পৃথিবীর জন্য, এটা শুধুমাত্র দক্ষিণ গোলার্ধ, তাহলে উত্তর গোলার্ধে তার মানে কি 8 অনুপাত আছে, আর এটা 12 অনুপাত আছে। জল স্থলটা কি 8:12 আছে, মানে 4 2 8, 4 3 12, তাহলে আছে কি অনুপাতে 2:3 অনুপাতে, আছে 2:3 অনুপাতে, বোঝা গেল। এই কোশ্চেন অনেক সময় এইভাবে আসে, যে একটা পুরো বলকে, একটা ফুটবলকে হয়তো মানে এইভাবে রং করা হয়েছে, যে লাল কালার আর ব্লু কালার দেওয়া হয়েছে 1:2 অনুপাতে, দিয়ে বলবে যে এর অর্ধেকটা পার্টে লাল কালার আর ব্লু কালারের যেটা রং সেটা অনুপাত দিয়ে থাকবে, আর অর্ধেকটাতে কত জানতে যাবে, ওটাও কিন্তু সেম কনসেপ্টের উপর ডিপেন্ড করে। প্রথমে আমরা সমান করব, তারপর যেটা যত অনুপাত তাকে তত অনুপাত দিয়ে গুণ করে আনসার আমরা নিয়ে আসবো। আজকের ক্লাস এখানে থাক, যদি কারো কিছু সমস্যা আছে বলো, নেক্সট দিন আমরা এটাকে শেষ করবো অনুপাতটা। তোমরা চেষ্টা করবে মাঝে, যে আজকে তো হয় শুক্রবার, শনি রবিবারের মধ্যে যতটা সম্ভব এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করে নাও, ঠিক। এখন কিছুদিন অঙ্কটাকে একটু স্পিড আপ করে নাও, তাহলে কি হবে, দেখবে একটা সময় কিন্তু তোমরা অঙ্কটাকে খুব ভালোভাবে করতে পারবে এবং যথেষ্ট টাইমের মধ্যে করতে পারবে। চলো তাহলে, কারো যদি কোনো সমস্যা থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছেই তোমাদের জন্য, আজকের ক্লাস এখানেই থাক।